বসো, আগেই বলেছিলাম লোকটাকে আমার সুবিধের মনে হয়নি। দেখলেন তো কেমন বোকা বানালো আমাদের। রাহাতের উদ্দেশ্যে বলল সামিদ। রাহাত সে সময় এদিক থেকে ওদিকে উত্তেজিত হয়ে পায়চারি করছিল। কিছুক্ষণ আগেই যুক্তরাজ্য থেকে তাকে কনফার্ম করেছে তার দেয়া ডিএনএ রিপোর্টটা ওদের রিপোর্টের সাথে মিলেনি। তারপর থেকেই উত্তেজিত হয়ে পায়চারি করে যাচ্ছে সে এভাবে। সব রাগ গিয়ে পড়েছে রিহানের উপর। রিহান যে এভাবে ডাবল গেম খেলবে সে ধরতেই পারেনি। একপাশে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ইউসুফ সাহেবকে, হাত আর চোখ বাঁধা। তবুও পেছনে দুজন গার্ড পিস্তল হাতে পর্যবেক্ষণে রেখেছে তাকে। তবে নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টা তার মাঝে দেখা যাচ্ছে না। হয়তো শত কষ্টে তার ইচ্ছেশক্তি সব অবশ হয়ে গেছে, অথবা নিজ ছেলের এমন আচরণ দেখে তিনি বড়সড় শক খেয়ে গেছেন। ইউসুফ সাহেবের পাশে গিয়ে দাঁড়ালো রাহাত। তারপর কোমরে দুহাত রেখে সে বলল, বাবা, অনেকদিন পর বাপ ছেলে এভাবে মুখোমুখি হব ভাবতে পারিনি। সেই যে আমরা আলাদা হয়ে গেছিলাম, মাঝখানে মনে হয় আর দেখা হয়নি। কত বছর হবে যেন? 8-9 বছর হবে নিশ্চয়ই। হ্যাঁ, এই দীর্ঘ সময়টা আমি আমার 2 ছেলের কাছ থেকে দূরে আছি। কিন্তু সবসময় তোদের খোঁজ রাখতাম, কেমন আছিস, কোথায় থাকছিস। শুনেছি বিয়ে করেছিস, বাবা হিসেবে আমাকে জানানোর প্রয়োজনও মনে করিসনি, তাতে আমি দুঃখ পাইনি। তবে আজ যে দুঃখটা আমার মনে দিলই, শুধু ভাবছি মুহূর্তটা আসার আগে যদি মরণ হতো আমার। বাবা হিসেবে আমি ব্যর্থ এক বাবা। আসলেই ব্যর্থ বাবা তুমি। নয়তো নিজ সন্তানের কথা চিন্তা না করে তুমি অর্ধেক সম্পদ উইল করে দিতে না কোথাকার কোনো এক লোকের নামে। সেই লোকটা আমার বাবা, আর তার নামে যে সম্পদ উইল করা হয়েছে সেই সম্পদের মালিক আমার মা, মানে তার স্ত্রী। বাবা, ওটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল। এই যে তুমি, আমি আর শহীদ, আমরা হলাম সেই দুর্ঘটনার ফসল। লোকটা অতীতে গেছে, সে জানত যে সে ওই সময়ের কেউ নয়, তবুও সে বিয়ে করেছে সেই সময়ের একটা মেয়েকে। তাদের এই ভুলটার জন্য সারা জীবন আমরা লাঞ্ছনা সহ্য করেছি। বাবা, তুমিও তো কম অপমানিত হওনি, তবে তুমি কি করে রিহান নামের লোকটার পক্ষে কথা বলছো? তোমার এখন উচিত লোকটাকে কাছে পেয়েছ, এবার সকল লাঞ্ছনার প্রতিশোধ নেয়া। আমি সেটা পারব না, কারণ আমি তোর মতো না। তুই তোর নিজের পিতাকে হত্যা করতে পারলেও আমি সেটা পারব না। আহ বাবা, নীতিকথা বন্ধ করো তোমার। তুমি সব লাঞ্ছনা ভুলে গেলেও আমি ভুলিনি, শহীদও ভুলেনি। আমরা 2 ভাই আমাদের প্রতিশোধ নেব, লোকটাকে তিলে তিলে শেষ করব। তুমি তাকে বাবা হিসেবে স্বীকার করলেও আমি তাকে কখনো আমার দাদা হিসেবে মেনে নেব না। বসো, পেছনে থেকে ডাকল সামিদ। মম, বলো। ঘুরে তাকালো রাহাত। বসো, এবার বুঝেছি কেন আপনি এত কিছু জানেন রিহানের ব্যাপারে। আসলে গল্পটা আপনারই পূর্ব বংশের গল্প জানা ছিল না আমার। রাহাত মাথা দুলালো কেবল। তার ফোনটা বেজে উঠল। রিহান ভিডিও কল দিয়েছে। কয়েক মুহূর্ত ভেবে ফোনটা রিসিভ করল রাহাত। স্ক্রিনে রিহানের হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠল। রাহাত ভেবে পেল না, এই সময়ে লোকটার মুখে হাসি কেন? লোকটা পাগল হয়ে গেল না তো? নাকি অন্য কোনো ফন্দি এঁটে ফেলেছে ইতোমধ্যে? কি মি রিহান, এই মুহূর্তে আপনার মুখে তো হাসি আশা করিনি। ভ্রু কুচকালো রাহাত। হাসি কি আর নিয়ম মেনে আসে মি রাহাত, ওরফে আমার নাতি? ব্যঙ্গ করল রিহান। যে জন্য ফোন দিয়েছি শুনো। এই যে আমার হাতে একটা রিপোর্ট দেখতে পাচ্ছ, এটাই হলো কঙ্কালটার ডিএনএ টেস্টের আসল রিপোর্ট। তুমি যদি আমাকে একটা উপকার করো, তবে কঙ্কাল এবং রিপোর্ট দুইটাই তোমার হাতে তুলে দিব, আর তুমি যুক্তরাজ্যের সেই লোকগুলোর কাছে মেইল করে পাঠাতে পারবে।
আর তুমি যদি আমার উপকারটা না করো তবে কি করতে যাচ্ছি তা তুমি ভাবতেও পারবে না। তা কি করতে যাচ্ছেন শুনি? কঙ্কালটা আমি গভীর সাগরে ফেলতে যাচ্ছি। চোখের সামনেই জলে ডুববে 200 কোটি টাকার সম্পদ। তোমার আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না। না, মি রিহান, আপনি এমনটা করবেন না। বলুন আপনার কি উপকার করতে হবে? এই তো পয়েন্টে আসছ। তোমার ভাই শহীদের কিছু লোক সুফিয়াকে তুলে নিয়ে গেছে। তুমি তাকে বাঁচিয়ে আনবা। বাবার সাথে তোমার সম্পর্ক ভালো না থাকলেও ভাইয়ের সাথে নিশ্চয়ই ভালো সম্পর্ক আছে তোমার। বেশ, আমি দাদিকে বাঁচিয়ে নেব। তবে তুমি কঙ্কালটার কোনো ক্ষতি করবে না। টাইম 10 মিনিট। এর ভেতরেই সুখবরটা না পেলে আমি কি করব বুঝতেই তো পারছ। ফোন কেটে দিল রিহান। ঠিক 10 মিনিট পর রাহাতের ফোন এলো। ফোন রিসিভ করে রিহান সুখবরটা জানতে চাইল। তখন রাহাত দুর্বল কণ্ঠে বলে উঠল, এমনটা কেন করলেন মি রাহাত? কেন আপনি শহীদকে মেরে ফেললেন? হোয়াট? শহীদকে মেরে ফেলছি মানে? আমি কখন মারলাম ওকে? এই যে, ওর লাশটা পড়ে আছে ওর ফ্ল্যাটে। বুকে আর কপালে 2টা গুলি লেগেছে। তার সাথে আরও কয়েকজনের লাশ আছে। সুফিয়া? সুফিয়া কোথায়? উত্তেজিত হল রিহান। দাদি কোথাও নেই। মিথ্যা বলছো তুমি। তুমিই মেরেছ হয়তো সবাইকে, যেভাবে তোমার গেটকিপারকে মেরেছ। আর সুফিয়াকে নিয়ে গেছ। আমি মারিনি আমার ভাইকে। চিৎকার করে উঠল রাহাত। হ্যাঁ, এটা ঠিক, আমার ভাইয়ের সাথে আমার যোগাযোগ তেমন হতো না। কিন্তু আমরা পরস্পরকে ভালোবাসতাম। কারণ আমরা 2 ভাই একইভাবে লাঞ্ছিত হয়ে বড় হয়েছি। রিহান এবার চিন্তায় পড়ে গেল। শহীদকে রাহাত না মারলে কে মারবে? আর সুফিয়া? সে কোথায়? তাকে কে নিয়ে গেছে? সুফিয়ার এই বয়সে তার এত শক্তি থাকবে না যে নিজেই সবাইকে মেরে পালিয়ে যাবে। তবে কি ঘটল তার সাথে? শুনুন মি রিহান, ভাই হারিয়েছি, আফসোস নেই। বাবাকেও হয়তো হারাবো, নিজ হাতে মারব আমি। এসব না চাইলে কঙ্কালটা আমার হাতে তুলে দিন। তারপর আপনার সাথে আমার ঝামেলা শেষ হবে। বেশ, কঙ্কালটা আমি দেব। তবে ডিল হয়ে যাক একটা। ইউসুফ সাহেবকে আমার কাছে নিয়ে আসুন। ওকে ডান। কোথায় মিট হবে বলুন? দুজনে সম্মতি হলো দেখা করতে। তারপর দুজনে ঠিক করল কোথায় দেখা করবে। ঠিক 2 ঘন্টা পর ওরা দেখা করল। দুজনের হাতেই ছিল পিস্তল। তবে কেউ ঝামেলা করল না কারো সাথে। রিহান রাহাতের হাতে কঙ্কালটা তুলে দিল, তারপর ইউসুফ সাহেবকে নিয়ে ফিরে চলল। ফিরতে ফিরতে রিহান তাকে জিজ্ঞেস করল, ডাক্তার শহীদ মারা গেছে, শুনছেন? না। শহীদের মৃত্যু খবর শুনে কোনো প্রতিক্রিয়া দেখালেন না ইউসুফ সাহেব। তবে চোখ বেয়ে তার অশ্রু গড়িয়ে পড়ল। হাত দিয়ে তা মুছতে মুছতে বলল, ওর এমন পরিণতি হওয়াটাই স্বাভাবিক। আমি আমার ছেলে 2টাকে মানুষ করতে পারিনি। আসলে বাবারা কেমন তা তো আমি খুব একটা জানি না। বাবার আদর আমি পাইনি। তাই হয়তো বাবা হিসেবে আমিও ব্যর্থ। তবে শেষবারের মতো ওর লাশটা একবার দেখাতে নিয়ে যাবে আমাকে? ওর ফ্ল্যাটেই ওকে মারা হয়েছে। হয়তো এতক্ষণে পুলিশ এসে নিয়ে গেছে লাশটা। আপনি থানায় খোঁজ নিলেই পাবেন। আমি পুলিশের কাছ থেকে পালিয়ে এসেছি, জানেন তো? বেশ, আমিই খোঁজ নেব। আমার মায়ের খবর কিছু জানো? না, শহীদের লোকেরা সুফিয়াকে তুলে নিয়ে গেছিল। হয়তো শহীদের ফ্ল্যাটেই নিয়ে গেছিল সুফিয়াকে। পরে সবাইকে কে যেন মেরে সুফিয়াকে নিয়ে যায়। আমি জানি কে করেছে এই কাজটা। এই কাজ একজনের দ্বারাই সম্ভব। কে সে?
ইকবাল, আমার ছোট ভাই। ছোট ভাই আপনার? মানে, কেমন ছোট ভাই? আমার এক মায়ের পেটের ভাই। সুফিয়ার ছেলে? সুফিয়া কি আবারও বিয়ে করেছিল? না, বিয়ে করেনি। আমরা দুই ভাইয়ের জন্মদাতাও একজন। সেটা তুমি। তবে কি সেই সময় সুফিয়ার যমজ বাচ্চা হয়েছিল? না। মুখে হাত দিয়ে খকখক করে কাশলেন ইউসুফ সাহেব। ইকবাল আমার চেয়ে ২০-২২ বছরের ছোট। তাহলে ওর বাবা আমি কেমনে হব? আমি যখন অতীত থেকে আসি, তখন তো সুফিয়ার গর্ভে শুধু আপনিই ছিলেন। কারণ তুমি আরও একবার অতীতে গিয়েছিলে পড়ে। আমাদের সময়ের ছিল ১৯৬৪ সাল, আর তোমার সময়ের ২০২২ সাল। হোয়াট? হাজারো বিস্ময় ঘিরে ফেলে রিহানের সারা চেহারা। আমি দ্বিতীয়বারের মতো আবারও অতীতে গিয়েছি? হ্যাঁ, আমাদের সাথে থেকেছ, আমাকে আদর করেছ। ইকবালের নামটা তুমি নিজেই রেখেছিলে সেই সময়ে। ইকবালের নাম আমি নিজে রেখেছি? হ্যাঁ। আমরা কিছুদিন খুব সুখে কাটিয়েছিলাম সেই সময়ে। তারপর আবার সবকিছু আগের মতো হয়ে যায়। অবাক হয়ে চেয়ে থাকে রিহান ইউসুফ সাহেবের দিকে। এখন কেবল ২০১৮ সাল চলে। তার মানে আর ৪ বছর পর সে পুনরায় অতীতে যাবে। খুব শীঘ্রই সাফল্যের আরেক ধাপ অতিক্রম করবে রাহাত খান। তাই সে ভীষণ খুশি। ইংরেজদের সাথে ডিলটা সম্পন্ন হতে খুব বেশি দেরি নেই আর। ওরা আজই বাংলাদেশে এসে পৌঁছাবে। তারপর দুপক্ষের মাঝে ডিল হবে। খুশিতে পায়চারি করছে রাহাত। সময় যেন কিছুতেই কাটতে চাইছে না। এত দেরি হচ্ছে কেন ওরা বাংলাদেশে ল্যান্ড করতে? বেশ কিছুক্ষণ পর একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। মুহূর্তেই রিসিভ করল রাহাত। হ্যালো, মি রাহাত, আমরা বাংলাদেশে এসে পৌঁছেছি। ওপাশ থেকে কেউ একজন ইংরেজিতে বলে উঠল। জি, আপনারা সরাসরি আমার এখানে আসবেন? নাকি অন্য কোথাও যাবেন? রাহাতও ইংরেজিতে কথোপকথন করতে লাগল ফোনে। আমরা প্রথমে হোটেলে উঠব, আগামীকাল আমরা আপনার সাথে ডিল করব। বেশ, আমরা অপেক্ষা করব আপনার জন্য। শহীদের লাশটা ইউসুফ সাহেবের হাতে হস্তান্তর করেছে পুলিশ। ছেলের লাশটা পেয়ে কেন জানি তার কান্না পাচ্ছে না। একপাশে দাঁড়িয়ে তিনি ছেলের লাশের দিকে তাকিয়ে আছেন। পাশ থেকে পুলিশ অফিসার সঞ্জু বলে উঠল, ছেলের লাশ দেখেও কোনো বাবা যে এভাবে শান্ত থাকতে পারে, আজ প্রথম দেখলাম। মুহূর্তেই কোনো জবাব দিলেন না ইউসুফ সাহেব। কয়েক মুহূর্ত ভেবে তিনি বলতে লাগলেন, চোখের জল তো সব আগেই শেষ হয়ে গেছে অফিসার। তাই ঠিক সময়ে ফেলার মতো অবশিষ্ট জল আর নেই চোখে। ভেতরটা শুকিয়ে চৌচির হয়ে গেছে। ৯ বছর আগে আমার দুই ছেলে আমার সাথে সম্পর্ক শেষ করেছিল, শুধুমাত্র সম্পদের জন্য। আজ ৯ বছর পর এক ছেলের লাশ ফিরে এসেছে, হয়তো অন্য ছেলেটারও লাশ দেখতে হবে। আজ আমার শুধুই আফসোস হচ্ছে আমার ছেলের জন্য। যে সম্পদের জন্য সে বাপের সাথে সম্পর্ক শেষ করেছিল, সেই সম্পদের একটা ছোট কণাও সে মৃত্যুর পর নিয়ে যেতে পারল না। ওদের মা মারা যাওয়ার পর ওরা দুজন ছিল আমার বেঁচে থাকার অবলম্বন। কিন্তু সবচেয়ে বেশি কষ্টই পেয়েছি আমি ওদের কাছে। আজ আমার চোখের জল ফেলার দিন নয়। আজ দিনটা কেবল আফসোসের। দীর্ঘশ্বাস ছাড়লেন ইউসুফ সাহেব। আপনার ছেলেকে কে মারতে পারে বলে আপনার ধারণা? কেউ মারেনি। ও নিজের দোষেই মরেছে। শুনেছি আপনার ছোট ভাই দেশে এসেছেন। ইকবাল নাম। কোনো দেশে যেন থাকেন উনি। আমেরিকায়। ওখানেই থাকে সে। দেশে আসে না। আপনার দুই ছেলের সাথে ঝগড়া করেই নাকি উনি আমেরিকায় চলে গিয়েছিলেন। ওখানেই স্থায়ীভাবে থাকেন।
জানতে পারলাম কয়েকদিন ধরে আপনার ভাইকে দেশে দেখা যাচ্ছে। হুট করে তার দেশে আসার কারণ কি? তা তো বলতে পারি না আমি। আমার সাথে যোগাযোগ হয়নি ওর। শহীদের মৃত্যুর দিন উনাকে তার ফ্ল্যাটের নিচে ঘুরতে দেখা গিয়েছিল। কয়েকজন সাক্ষী দিয়েছে। এখন আপনারা কি করতে চান? কিছুই না, জাস্ট জানতে চাইলাম। আমাকে একটা প্রশ্নের জবাব দিন। এখন আপনার মা কোথায়? জানি না। থানায় জিডি করেছেন? না। কারণ আপনি জানেন আপনার মা নিরাপদে আছেন। অবশ্য নিরাপদেই থাকার কথা। আপনাদের দুই ভাইয়েরই প্রিয় মা উনি। ইকবাল সাহেবের ঠিকানাটা জানলে বলুন। জানি না আমি। সমস্যা নেই, আমরা খুঁজে বের করে নেব। আপনার অপর ছেলেরও যেন এমন অবস্থা না হয়, দোয়া রইল। আর আপনার জন্য এখন কেবল সমবেদনা জানানো ছাড়া কিছুই করার নেই। আসি তবে। অফিসার সঞ্জু তার পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে লাগল। ইউসুফ সাহেব ছেলের লাশ থেকে চোখ সারালেন না। রাতের বেলায় ইউসুফ সাহেব নিজের কক্ষে বসে আছেন, আলোটা নিভিয়ে। চেয়ারে দোল খাচ্ছেন তিনি। দরজার ওপাশ থেকে একজন পরিচারিকা এসে জিজ্ঞেস করল, স্যার, চা আনবো আপনার লাইগা? না, আনতে হবে না। স্যার, আপনি এইভাবে আন্ধারে বইয়া থাকলে মন তো আরো পূর্ব। লাইটটা জ্বালায় দিমু? না, দিস না। আমাকে একটু আধারে থাকতে দে। নুরি, কন স্যার, কিছু লাগব? না, কিছু লাগবে না। তুই আমার রক্তের কেউ না, তবুও তুই আমার জন্য যতটুকু ভাবিস, আমার রক্তের সম্পর্কের ছেলে দুইটা যদি একটু ভাবত। আমার বাকি ছেলেটা যদি ভালো হয়ে গিয়ে আমার বুকে ফিরে আসত। স্যার, একদিন সব ঠিক হইয়া যাইব। আচ্ছা, যা তুই। নুরি চলে গেল। ইউসুফ সাহেবের ফোনে কল এলো। অপরিচিত নাম্বার। রিসিভ করলেন ৩। ওপাশ থেকে পরিচিত একটা কণ্ঠ শোনা গেল, ভাই। কে? ইকবাল? হ্যাঁ ভাই। চিনতে পারছো আমাকে? হ্যাঁ, চিনতে পারছি। তুই কোথায়? আমি হাসপাতালে। ভাই, আমি একটা অপরাধ করে ফেলেছি। তোমার ছেলেটাকে আমি নিজ হাতে খুন করেছি। আমাকে ক্ষমা করতে পারবে? সে তার কর্মফল ভোগ করেছে। আমি মারতে চাইনি ভাই। আমি যদি ওকে না মারতাম, তবে সে মাকে মেরে ফেলত। মা এখন আমার কাছে, কিন্তু অবস্থা খুব খারাপ। আইসিইউতে আছে। হোয়াট? কোনো হাসপাতালে? আমি আসছি। ইকবাল হাসপাতালের ঠিকানা দিল। ইউসুফ দ্রুত বের হয়ে যায় ঘর থেকে। হোটেলের একটা কনফারেন্স কক্ষে বসে আছে দুপক্ষ। একপাশে রাহাত এবং তার সৈন্যরা, অন্য পাশে ইংরেজদের দলটা। ওদের দলের সবার শরীরের দিকে তাকালে মনে হবে এক একটা বডি বিল্ডার। সবাই প্রশিক্ষিত অস্ত্রধারী। সশস্ত্র অবস্থায় ওরা দাঁড়িয়ে আছে। একজন বসে কথা বলছে, সেই হয়তো তাদের বশ। বয়স ৪০-এর কাছাকাছি। রিহানের সাথে হ্যান্ডশেক করল সে। নিজের নাম বলল সে নেলসন। জনসনের নামের সাথে কিছুটা মিল আছে। জনসনেরই হয়তো কোনো আত্মীয় হবে সে, ভেবে নিল রাহাত। একটা বাক্সে ছিল জনসনের কঙ্কালটা। রাহাত বাক্সটা খুলে দেখালো নেলসনকে। তারপর হাসিমুখে ইংরেজিতে বলল, দুঃখিত মি নেলসন। আমরা প্রথমে ভুল রিপোর্ট পাঠিয়েছিলাম। এটাই জনসনের আসল কঙ্কাল। প্রয়োজনে আপনারা আবারও ডিএনএ টেস্ট করতে পারেন। নামই রাহাত, তার আর দরকার নেই। শেষবার যে রিপোর্ট আমাদের কাছে পাঠিয়েছেন, ওটা আমাদের রিপোর্টের সাথে মিলেছে। তার মানে জনসনের কঙ্কালটা নিশ্চয়ই আপনার কাছেই আছে। ইংরেজিতেই বলল নেলসন।
ঠোঁটের কোণে তার অস্পষ্ট হাসি লেগে আছে। তবে ডিলটা হয়ে যাক। দেরি করছি কেন আমরা? রাহাতের যেন তরস সইছে না আর। নেলসনের গার্ডদের হাতে কয়েকটা ব্রিফকেস ছিল। একটা ব্রিফকেস নিয়ে রাহাতের দিকে এগিয়ে দিল নেলসন। ব্রিফকেসটা খুলল রাহাত। ওখানে চকচক করছে সব ইংরেজ নোট। 20 মিলিয়ন পাউন্ড পুরস্কার দেয়ার কথা আপনাকে। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখছি, আর কঙ্কালটা আমরা নিচ্ছি। রাহাত কঙ্কালের বাক্সটা ওদের হাতে তুলে দিল। আমি বিশ্বাস করতে পারছি না সামান্য একটা কঙ্কালের জন্য এতগুলো অর্থ পুরস্কার দেবেন আপনারা। আমি কি জানতে পারি এই সামান্য কঙ্কালটা কেন এত দামি দিয়ে নিচ্ছেন? এটা আপনার কাছে সামান্য হতে পারে, তবে আমাদের কাছে নয়। জনসন আমাদের দেশের একজন বীর, যাকে স্বয়ং উইনস্টন চার্চিলও অনেক পছন্দ করতেন। এবং তিনিও জনসনের খোঁজ করেছিলেন পুরস্কারের বিনিময়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনসনের লাশের খোঁজ করেছেন। মৃত্যুর আগে তিনি বলে গেছেন জনসনের লাশ বা কঙ্কাল যেন খুঁজে এনে জাতীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। আমরা সেই দায়িত্বই পালন করছি। কিন্তু এটা খোঁজার পেছনে আমাদের আরও একটা উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য? আমাদের আসল উদ্দেশ্য কঙ্কালের খোঁজ করা নয়। আসল উদ্দেশ্য হল কঙ্কালটার খোঁজ কে জানে? সেই মানুষটার খোঁজ করা। বলেই পিস্তল তাক করে রাহাতের সঙ্গীদের দিকে গুলি করল নেলসন। সাথে সাথে নেলসনের সঙ্গীরা গুলি করল। সাইলেন্সার লাগানো পিস্তলে গুলির শব্দটা বেশিদূর যায়নি। মুহূর্তেই রাহাতের সব সঙ্গীরা গুলিবিদ্ধ হয়ে পড়ে গেল নিচে। নিজেদের পিস্তল বের করার সময়ও পেল না। রাহাত পিস্তল বের করলে তার মুখে জোরে ঘুষি চালিয়ে পিস্তলটা কেড়ে নিল নেলসন। রাহাতের ঠোঁট কেটে রক্ত বের হল। দাঁতে দাঁত পিষে সে উচ্চারণ করল, ধোঁকা। নেলসন হেসে ইংরেজিতে বলল, অনেকদিন ধরে অপেক্ষা করছি এই দিনটার জন্য। আমরা জানতাম জনসনকে কেউ একজন খুন করেছিল, এবং লাশটা সে এমন এক জায়গায় পুঁতে রেখেছিল যা আর কেউ জানত না। উইনস্টন চার্চিল নিজে খোঁজ নিয়েছিলেন সে সময়। খোঁজ নিয়ে জানতে পারেন যে লোকটা জনসনকে খুন করেছে সেই লোকটা 2017 সাল থেকে অতীতে গিয়েছিল। তাই সেই সময় তিনি কিছুই করতে পারেননি। শেষ পর্যন্ত আফসোস নিয়েই মারা যান। সেই দায়িত্ব এখন এসে পড়ে আমার উপর। আমি কে জানো? জনসনের নাতি। আমার বাবা এখনো বেঁচে আছে তার বাবার খুনিকে নিজ হাতে খুন করার জন্য। পৈশাচিকভাবে হেসে উঠল নেলসন। রাহাত বুঝতে পেরেছে অনেক বড় ভুলে পা দিয়ে ফেলেছে। একটু বেশি লোভ করে ফেলেছিল সে। এখন তার মাসুল দিতে হচ্ছে। তার সব সঙ্গীরা লাশ হয়ে পড়ে আছে নিচে। সামিদও পড়ে আছে। একটু একটু করে নড়ছিল সে। নেলসন তার দিকে পিস্তল তাক করে পুনরায় গুলি করল। একটা গোত শব্দ করে নিস্তেজ হয়ে গেল সামিদ। আতকে উঠল রাহাত। এই প্রথম হয়তো এতটা ভয় পেয়েছে সে। জীবনের জন্য মায়া হচ্ছে তার। তার আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল। ওরা সবাইকে মেরে ফেলেছে, শুধু তাকে বাঁচিয়ে রেখেছে, তার মানে ওরা তাকে এখনই মারতে চায় না। কথা চালিয়ে যাওয়ার কিছুটা সময় অন্তত পাওয়া গেল। রাহান ভাবতে লাগল কিভাবে এখান থেকে বেঁচে ফেরা যায়। দেখুন, আপনাদের বুঝতে একটু ভুল হয়েছে। আমি কখনো অতীতে গিয়ে কাউকে মারিনি। তবে আমি এমন একজনকে জানি যে অতীতে গিয়েছে, এবং এই কঙ্কালটা আমি তার কাছ থেকেই নিয়েছি। শেষ চালটা চালালো রাহাত। আর মনে মনে প্রার্থনা করল যেন ওরা কথাটা বিশ্বাস করে নেয়। আর এটা তো মিথ্যাও কোনো কথা না। রিহানের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো নেলসন। কঙ্কালটা তুমি আরেকজনের কাছে পেয়েছ? হ্যাঁ।
আর সে তোমাকে কঙ্কালটা দিয়ে দিল দামি জানা সত্ত্বেও? কয়েক মুহূর্ত ভেবে জবাব দিল রাহাত, না, দিতে চাইনি। আমিই জোর করে নিয়েছি। তুমি কি করে জানলে কঙ্কালটা তার কাছে আছে? রাহাত এবার পুরোপুরি ফেঁসে গেল। এখন যদি বলে সে রিহানের নাতি, তবে আর রেহাই নেই, তাকে এবং রিহানকে একসাথে মারবে ওরা। রিহানের সাথে তার সম্পর্ক আছে, এটা মোটেও ফাঁস করা যাবে না। কিন্তু কিছু একটা এখন না বললে নেলসন সন্দেহ করবে, তাই রাহাত বলল, পত্রিকায় দেখেছিলাম, পরে খোঁজ পাইছি কেউ একজনের কাছে এরকম একটা কঙ্কাল আছে। কেউ একজনের কাছে এরকম একটা কঙ্কাল আছে, আর সে নিউজটা সবাইকে বলে বেরিয়েছে। মিথ্যা বলো আমার সাথে। জোরে পা চালালো নেলসন রাহাতের বুকে। অনেকটা রেগে গেছে সে এবার। রাহাত কিক খেয়ে নিচে পড়ে গিয়েছিল। অসহায়ভাবে উঠে বসল সে আবার। নেলসনকে বুঝানোর চেষ্টা করতে লাগল, দেখো, আমি মিথ্যা বলছি না। আমি কখনো অতীতে যাইনি। নেলসন এবার আরো বেশি রেগে গিয়ে রাহাতের খোলা মুখে পিস্তলের মুখটা ঢুকিয়ে দিল। ভয় দেখালো ট্রিগার চেপে দেয়ার। আর মুখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল চুপ থাকতে। সে থেকে রাহাত আর মুখ খুলল না। নেলসন কার সাথে যেন ফোনে কথা বলল। ফোনের কনভারসেশন শুনে রাহাত বুঝল, নেলসনের বাবা বাংলাদেশে ল্যান্ড করবে খুব শীঘ্রই। তারপর তিনিই হয়তো রাহাতকে নিজ হাতে খুন করবে। তার বাঁচার কোনো পথ হয়তো আর খোলা নেই। রাতেই এসে পৌঁছালেন নেলসনের বাবা ক্রিস্টোফার অ্যাডিসন। বয়স ৮০-৮২ হবে তার। তবে এখনও শক্ত সামর্থ্য। কল্প করা চুল আর ক্লিন শেভ করা চেহারাটা বয়স যেন তার অনেকটা কমিয়ে দিয়েছে। নেলসন তার বাবাকে সাদরে অভ্যর্থনা জানালো হোটেলে। অ্যাডিসন তখন উত্তেজিত। কথা বলে নষ্ট করার মতো সময় যেন তার নেই। প্রথমেই তিনি তার বাবার খুনিকে দেখতে চাইলেন। নেলসন বাবার উদ্দেশ্য ইংরেজিতে বলল, শান্ত হও বাবা। আমরা লোকটাকে আটকে রেখেছি তুমি নিজ হাতে মারবে বলে। চলো, নিয়ে যায় তোমাকে তার কাছে। নেলসন বাবাকে রাহাতের কাছে নিয়ে এলো। একটা কক্ষে বন্দি করে রাখা হয়েছে রাহাতকে। পাশে কয়েকজন দীর্ঘদেহী পিস্তল হাতে পাহারা দিচ্ছে তাকে। দরজার সামনে এবং করিডোরেও তাদের কয়েকজন গার্ড পাহারা দিচ্ছে। অ্যাডিসন রাহাতের সামনে এসে দাঁড়ালেন। মুখটা নিচু করে ছিল রাহাত। মার খেয়ে শরীরটা দুর্বল হয়ে গেছে তার। অ্যাডিসন তার মুখটা উপরে তুললেন। তারপর নিজ ভাষায় বললেন, ওহো, তুমিই তাহলে সেই ব্যক্তি যে আমার বাবাকে খুন করেছিলে। স্যার, বিশ্বাস করুন, আমি আপনার বাবাকে মারিনি। আমি কখনো অতীতে যাইনি। আপনারা ভুল মানুষকে শাস্তি দিচ্ছেন। হাঁপিয়ে হাঁপিয়ে বলল রাহাত কথাগুলো। ১৯৪২ সালের সেই দিনটি ছিল আমার জন্মদিন, জানো? আমি তখন খুব ছোট ছিলাম। আমার ষষ্ঠ জন্মবার্ষিকী ছিল ওটা। সেই সময় এখানেই থাকতাম আমরা সপরিবারে। আমার এখনো মনে আছে, একটা খোলা মাঠে আমি ঘোড়ার উপর বসেছিলাম সেদিন। আমার বাবা এলেন আমার কাছে। আমার মাথায় হাত বুলিয়ে ক্ষমা চাইলেন। তারপর বললেন তাকে একটু ক্যাম্পে যেতে হবে। আমার মনটা খারাপ হয়ে গেল। কারণ সন্ধ্যার পরপরই আমার জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে। তবে বাবা আমাকে সান্ত্বনা দিলেন যে তিনি ঠিক সময়ে উপস্থিত হবেন। কিন্তু তিনি আর ফেরেননি। ওটাই ছিল বাবার সাথে আমার শেষ কথোপকথন। থামলেন অ্যাডিসন। রাহাত মুগ্ধ শ্রোতার মতো কথাগুলো শুনতে লাগল। অ্যাডিসন দম নিয়ে পুনরায় বলতে লাগলেন, পরে মি উইনস্টন নিজ দায়িত্বে খোঁজ করেন আমার বাবার। মসজিদের এক লোকের কাছে জানা যায়, সেই রাতে মসজিদে দুজন অতিথি আসে। একজন পুরুষ,
অন্যজন নারী পুরুষ লোকটা নাকি কয়েকজন ব্রিটিশকে হত্যা করে সেই রাতে। তাদের মধ্যে আমার বাবা জনসনও ছিল। তিনি যে গাড়িটা নিয়ে বের হয়েছিল, গাড়িটা ওখানেই পাওয়া যায়। কিন্তু আপনার বাবার হত্যাকারীকে 2018 এসে খোঁজ করছেন কেন? আপনারা কি করে জানলেন তাকে এই সময়ে পাওয়া যাবে? সাহস করে প্রশ্নটা করল রাহাত। সেই সময় লোকটা নাকি মসজিদে বিয়ে করে ওই মেয়েটাকে। বিয়ে করার সময় লোকটা নিজের পরিচয় বলতে গিয়ে বলেছিল সে ভবিষ্যৎ থেকে অতীতে গেছে। মি উইনস্টন তার সম্পর্কে আরও অনেক খোঁজ নেন। তাকে ব্রিটিশরা যে জায়গা থেকে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছিল সেই জায়গায় খোঁজ নিয়েছিল। ওখানেও একই তথ্য পাওয়া যায়। এসব তিনি পুরোপুরি বিশ্বাস না করলেও কথাটার উপর ভরসা করেছিলেন। তাই তিনি বলে গেছেন এই সময়টাতে এসে যেন আমরা জনসনের ব্যাপারে খোঁজ করি। এতগুলো বছর আমরা অপেক্ষা করেছি শুধুমাত্র তোমার জন্য। আজ নিজ হাতেই আমি তোমার দেহ থেকে কলিজাটা বের করে নেব। আমাকে পিতৃহারা করার মাসুলটা আজ তোমাকে দিতেই হবে। কথাগুলো বলার সময় অ্যাডিসনের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছিল। পাশে তার ছেলে নেলসন দাঁড়িয়েছিল। তার দিকে হাত বাড়িয়ে একটা পিস্তল নিলেন অ্যাডিসন। রাহাত ভয় বলে উঠল, স্যার, স্যার, আমার কথা শুনুন। আমি খুন করিনি আপনার বাবাকে। চুপ কর বাস্টার্ড। শরীরের সমস্ত জোর দিয়ে রাহাতের মুখে ঘুষি চালালেন অ্যাডিসন। বাইরের করিডোরে তখন শোরগোল শোনা গেল। সাথে সাথে গুলির শব্দও এলো কয়েকটা। অ্যাডিসন অবাক হয়ে তাকালেন ছেলের দিকে। নেলসন দৌড়ে বেরিয়ে গেল বাইরে। বেশ কিছুক্ষণ গোলাগুলির শব্দ হল। তারপর নেলসন একজনকে ধরে আনল ভেতরে। অ্যাডিসন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হচ্ছে এসব বাইরে? বাবা, এই লোকটা আমাদের উপর হামলা করেছে। বাইরে আমাদের কয়েকজন গার্ডকে মেরে ফেলেছে সে। রাহাত দেখল যে লোকটাকে ওরা ধরে এনেছে ওটা রিহান। রিহানের চেহারায় কোনো ভয় দেখতে পেল না সে। অ্যাডিসন চিৎকার করে উঠল, একে ও বেঁধে ফেল। আজ দুইজনকে একই সাথে মারব। রাহাতের যেন এটাই সুযোগ নিজেকে এই বন্দিদশা থেকে মুক্ত করার। তাকে মুক্ত করতেই যেন ভাগ্য রিহানকে এখানে টেনে এনেছে। রাহাত সময় ব্যয় না করেই বলে ফেলল, স্যার, স্যার, এই সেই লোক যে আপনার বাবাকে মেরেছে। এই লোকটাই অতীতে গিয়েছিল। অতীত? আমি কখন অতীতে গেলাম? কিসের অতীত? রিহান অবাক হওয়ার ভান করল। তখন অ্যাডিসন বলে উঠল, যেই মারক, তোমাদের দুজনের মধ্যে একজন তো হবেই। এখন দুজনকেই মেরে ফেললে আমার প্রতিশোধটাও নেওয়া হবে। তাই আমার মনে সন্দেহ ঢুকিয়ে লাভ নেই। রাহাতকে হতাশ দেখা গেল। তার শেষ সুযোগটাও মিস হয়ে গেল। রিহানকে তার পাশে বাধা হল। রাহাত তাকে জিজ্ঞেস করল, কেন এসেছো এখানে? কি উদ্দেশ্য তোমার? তোমাকে ফলো করছিলাম। পরে দেখি তুমি বিপদে পড়েছ। দাদা হিসেবে আমি বসে থাকতে পারিনি। ছুটে এলাম বাঁচাতে। এমনভাবে কথাগুলো বলল রিহান যেন তার কিছুই হয়নি। রাহাত বুঝল সে ব্যঙ্গ করছে তার সাথে। দাঁতে দাঁত ঘষে সে পুনরায় জিজ্ঞেস করল, কেন এসেছ বলো? দেখো, আজ তোমার জন্যই আমাকে মরতে হচ্ছে এভাবে। সব তোমার কর্মফলে। আসলেই আমি তোমাকে বাঁচাতে এসেছি। তোমাকে না বাঁচালে আমি নাজমুলের খুনের দায় ফেঁসে যাব। আমার পেছনে পুলিশ তাড়া করছে। হা হা হা। হেসে উঠল রাহাত। আমাকে বাঁচাতে এসেছ? এখন দেখো নিজেও মরতে বসেছ আমার সাথে। তুমি কি ওদের হাত থেকে বাঁচতে পারবে ভেবেছ? কিন্তু আমি মিথ্যা মামলার আসামি হতে চাই না।
যে খুনটা তুমি করেছ সেই খুনের দায় আমি নিতে চাই না। এখন আর কি হবে এসব বলে? হ্যাঁ, আমিই করেছি খুনটা। কিন্তু তুমি দায়টা নিলে বড়জোর কয়েকটা বছর জেল খাটতে। এখন কি হলো? সামনের মিনিটটাও আমাদের বেঁচে থাকার জন্য অনিশ্চিত। আমার আর আফসোস নেই। যাক, তুমি অন্তত সবার সামনে স্বীকার তো করলে যে খুনটা তুমি করেছ। হাসল রিহান। সবার সামনে স্বীকার করছি মানে কি? কি বলতে চাচ্ছ তুমি? অবাক হল রাহাত। কিছু না। অফিসার, আপনার এন্ট্রির টাইম হয়েছে। আপনার ধামাকা এন্ট্রি চাই কিন্তু। চোখ বন্ধ করে গলার আওয়াজ বাড়িয়ে বলে উঠল রিহান। রাহাত আরও বেশি অবাক হল। এই লোকটা পাগল হয়ে যায়নি তো? এভাবে কাকে ডাকছে সে? কে এন্ট্রি নেবে? কাকে ডাকছ এভাবে? কোনো অফিসার? অবাক হয়ে প্রশ্ন করে রাহাত। জবাবে রিহান বলল, পুলিশ অফিসার সঞ্জু। বাইরে অপেক্ষা করছেন তিনি ফোর্স নিয়ে। আর এই যে আমার শার্টের বোতামে নজর দাও। ক্যামেরা দেখতে পাচ্ছ? কানে নজর দাও। ব্লুটুথ ডিভাইস দেখতে পাচ্ছ? সবকিছু মনিটরিং হচ্ছে বাইরে। নাজমুলের হত্যার দায়টা তো নিয়ে নিলে। এবার আমার মুক্তি। কিন্তু ইংরেজদের দিকে তাকাও, সবাই প্রশিক্ষিত। বেঁচে ফিরতে পারবা তো? বাইরে পুলিশ ফোর্সটাও বড় আছে, ওরাও প্রশিক্ষিত। বাইরে গুলির আওয়াজ শোনা গেল। অবিরাম গুলি ছোড়া হচ্ছে। রিহান রাহাতের দিকে তাকিয়ে বলল, ওই যে শুরু হয়ে গেছে তাণ্ডব। নেলসন পুনরায় দৌড়ে গেল করিডোরের দিকে। একটা পিস্তল হাতে অ্যাডিসনও বের হয়ে গেল, সাথে ছুটল দুজন গার্ড। কক্ষে কেবল রিহান আর রাহাত। শুধু পেছনে থেকে চেয়ারের সাথে হাত বাঁধা ওদের। রিহান মজা করল রাহাতের সাথে, নাতি, বেঁচে ফিরতে পারব তো? বাইরে গোলাগুলি তো বেশি হচ্ছে, কারা মরছে বেশি? পুলিশেরা মরছে নিশ্চিত। কিন্তু পুলিশ টিমটা বুলেট প্রুফ জ্যাকেট পরা। ইনফরমেশনটা তোমাকে দিতে ভুলে গেছিলাম। চিন্তা করো না, আমি তোমাকে ওদের হাতে মরতে দিব না। নাজমুল হত্যার অপরাধটা আগে নিজের ঘাড়ে নিবা, আদালতে স্বীকার করবা, তারপর যা খুশি করবা। রাহাত কোনো জবাব দিল না। কারো দৌড়ের শব্দ এলো কানে। অ্যাডিসন। চেহারায় তার ভয়। নিশ্চয়ই পুলিশের গুলিতে তার সৈন্যদের ভয়াবহ অবস্থা হয়েছে বাইরে। কেন শুধু শুধু এখানে মরতে এলি বেচারা? অ্যাডিসনের জন্য আফসোস হল রিহানের। কিন্তু অ্যাডিসন কি করতে যাচ্ছেন? পিস্তল তাক করছেন রাহাতের দিকে। এখনও তিনি হয়তো রাহাতকেই নিজের বাবার হত্যাকারী ভাবছেন। নিজে তো বিপদে পড়েছেন তিনি, কিন্তু যাই হোক না কেন, নিজের বাবার হন্তারককে তিনি নিজ হাতে মারবেন। ট্রিগারে চাপ দিতে যাচ্ছেন তিনি। সাথে সাথে রিহান ডাইভ দিল। তার ভারী মাথাটা জোরে আঘাত করল অ্যাডিসনের পেটে। দুজনেই নিচে পড়ে গেল। অ্যাডিসনের হাত থেকে পিস্তলটা ছিটকে দূরে সরে গেল। পিস্তলটা তিনি পুনরায় ধরতে গেলে রিহান জোরে ঘুষি চালায় তার মুখে। কোনো ফাঁকে যেন সে তার হাতের বাঁধন খুলে ফেলে। তার সাথেই যে একটা ছোরা ছিল, তা হয়তো ইংরেজদের চোখে পড়েনি। ওটা দিয়েই সে বাঁধন কেটেছে। ওটা দিয়েই সে এবার জোরে আঘাত করল অ্যাডিসনের বুকে। আর্তনাদ করে উঠলেন অ্যাডিসন। রিহান ছোরাটা তুলতে তুলতে ইংরেজিতে বলল, নিজের বাবার খুনিকে খুঁজতে এসে বড় ভুল করলি। আমি তোর বাবাকে মেরেছিলাম সেই সময়ে। এখন তোকেও মারব। ইংরেজ মারতে সে সময়ও ভালো লেগেছিল, এখনও ভালো লাগবে। বলেই পুনরায় ছোড়ার আঘাত করল সে। নেলসন দৌড়ে এলো বাবার এই অবস্থা দেখে চিৎকার করে উঠল সে, ড্যাড। রিহান ছোড়ার আঘাত করেই যাচ্ছে অ্যাডিসনের বুকে।
নেলসন পিস্তল তুলে গুলি করতে চাইলে তার দিকে পেছনে থেকে অফিসার সঞ্জু এসে গুলি করে দিল নেলসনের খুলি বরাবর। ট্রিগারে আর চাপ দিতে পারল না নেলসন। ঢোক গিলেই পড়ে গেল সামনে। অ্যাডিসনও ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। এরপর রিহান উঠে রাহাতের বাঁধন খুলতে খুলতে বলল, ভয় নেই নাতি, তোমাকে বাঁচাতেই তো এত কিছু। দাদা হিসেবে এটা আমার কর্তব্য। বাঁধনমুক্ত হল রাহাত। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমাকে বাঁচাতে এসেছ নাকি নিজেকে বাঁচাতে এসেছ? আমাকে উদ্ধার করতে না পারলে তো নিজেও খুনের মামলায় ফেঁসে যেতে। কি করে প্রমাণ করতে তুমি নাজমুলের হত্যাকারী নও? তাই তো রিস্কটা নিলাম। এবার বাকি কাজটা অফিসার সঞ্জু করবেন। হাতকড়া পরালো সঞ্জু রাহাতের হাতে। রিহান কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ জানালো সঞ্জুকে। অফিসার, আপনি আমার প্রতি সদয় না হলে আমি হয়তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না। ধন্যবাদ শেষ সময় আমাকে পালাতে সহযোগিতা করার জন্য। হোয়াট? পুলিশ তোমাকে পালাতে সাহায্য করেছে? অবাক হল রাহাত। এবার সঞ্জু বলে উঠল, হ্যাঁ, আমিই সাহায্য করেছিলাম। কারণ আমি দেখছি একটা নির্দোষ লোক ফেঁসে যাচ্ছে। আর ওই সময় আমি আপনার লিজ নেয়া জায়গাটা পরিদর্শনে গিয়ে বুঝলাম আপনি আসলে মিথ্যা বলছেন। গেটকিপার নাজমুলকে হত্যা করা হয়েছিল গেইটের পাশেই। ওখানেই তার রক্তের দাগ দেখেছিলাম আমি। কিন্তু যে কবরটাতে ওকে পাওয়া যায় সেটা খুনের জায়গা থেকে অনেকটা দূরে। কেন সে গেইটের পাশে খুন করে একটা লাশকে টেনে আরো দূরে নিয়ে যাবে? যেখানে গেইটের পাশেই সে মাটি চাপা দিতে পারত লাশটাকে। আর কবরটাও ছিল অনেকটা গভীর। কেন সে এতটা গভীরে মাটি খুঁড়বে? এতটা সময় সে পেল কোথায়? যেখানে খুনটা করেই তার পালিয়ে যাওয়া উচিত। অতএব সন্দেহের তীরটা আপনার দিকেই যায় রাহাত। হ্যাঁ, ওই গর্তটা ওই সময় রিহান সাহেবই করেছিল। কারণ ওটাই তার উদ্দেশ্য ছিল। পরে রিহান সাহেবের সাথে কথা বলেই সব পরিষ্কার হয় আমার কাছে। ওই গর্ত থেকে উনি দামি একটা কঙ্কাল নিয়ে গেছিল, তাই তাকে ধরতেই আপনি খুনটা করেন। কারণ খুনের দায়টা রিহান সাহেবের উপর চাপালেই আমরা সহজেই তাকে খুঁজে বের করতাম। এটাই ছিল আপনার পরিকল্পনা। রাহাত চুপ করে কেবল শুনল কথাগুলো। তার এখন বলার কিছুই নেই। সঞ্জু পুনরায় বলল, এখন তো নিজেই স্বীকার করলেন খুনটা আপনি করেছেন। আপনার সবকিছু রেকর্ড হয়ে গেছে। কেবল আদালত এখন আপনার শাস্তি দেয়াটাই বাকি। চলুন আমাদের সাথে। রিহানের সাথে হ্যান্ডশেক করে রাহাতকে নিয়ে চলল সঞ্জু। রিহানও বের হয়ে এলো ওখান থেকে। ফোনটা বের করে ইউসুফ সাহেবের নাম্বারে ফোন দিল। ওপাশ থেকে রিসিভ হতেই সে জিজ্ঞেস করল, স্যার, আমার সুফিয়া কোথায়? কি অবস্থা ওর? হাসপাতালে আছে এখনো। জ্ঞান ফেরেনি। প্লিজ ডাক্তারকে বলুন চেষ্টা চালিয়ে যেতে। সুফিয়া আমার সাথে শেষ সাক্ষাৎ না করে মরতে পারে না। আমি আসছি। একটা ট্যাক্সিতে উঠে বসল রিহান। ড্রাইভারের উদ্দেশ্যে দ্রুত চালাতে বলল সে ট্যাক্সি। যেতে যেতে সে ইউসুফ সাহেবের কাছ থেকে হাসপাতালের ঠিকানাটা নিয়ে নিল। যখন সে হাসপাতালে পৌঁছল, ঘেমে পুরো ভিজে গেছে। ইউসুফ সাহেবের মুখোমুখি হলে ইউসুফ সাহেব বললেন, এখনো ভেতর থেকে কোনো ভালো খবর আসেনি। অজ্ঞান এখনো। ভেতরে যাওয়া যাবে না। রিহান আচমকা জড়িয়ে ধরল ইউসুফ সাহেবকে। তারপর বাচ্চার মতো কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি ওর সাথে একটিবারের জন্য হলেও কথা বলতে চাই। ওর সাথে আমার অনেক কথা বলা বাকি। অনেক প্রশ্ন জমে আছে মনে। আমি আর নিতে পারছি না। শান্ত হও রিহান, শান্ত হও তুমি।
ইউসুফ সাহেব এই প্রথম রিহানকে এভাবে ভেঙে পড়তে দেখলেন। ইকবাল এগিয়ে এলো পাশে। রিহানের সাথে তার পরিচয় করিয়ে দিলেন। ইউসুফ সাহেব, আমার ছোট ভাই, তোমার ছোট ছেলে। রিহান চোখ মুছে তাকাল। ইকবাল তখন বলল, কি বলে ডাকবো তোমায় জানি না। বাবা ডাকব নাকি নাম ধরে ডাকব? আমাদের মাঝে সম্পর্কটা বাপ ছেলের, কিন্তু এটা এমন এক সম্পর্ক যা মানুষের সামনে প্রকাশ করা যায় না। লোকে হাসবে, সমাজ নিয়েই চলতে হয় আমাদের। ছেলের বয়স বাবার চেয়ে বেশি, এটা কেন তা যদি লোকজনকে আমরা বোঝাতে যাই, তবে আমাদেরকেই ওরা পাগল ভাববে। কিন্তু তবুও তো বাবাকে অস্বীকার করা যায় না। বাবার আদর পাইনি, এখন অন্তত একবার বাবাকে জড়িয়ে ধরা থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না, বলেই জড়িয়ে ধরলেন ইকবাল রিহানকে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কেন আমাদের সাথে এমনটা হলো? কেন নিয়তি তোমাকে অতীতে নিয়ে গেল? তোমার ওই একটা ভুলের জন্য কতগুলো মানুষ কষ্ট পেল। আবেগে ভারী হয়ে এলো ইকবালের কণ্ঠ। তারপর চোখ মুছে একপাশে সরে দাঁড়ালেন তিনি। রিহানও চোখ মুছল। জবাব দেয়ার মতো ভাষা তার নেই। ইউসুফ সাহেব তার কাঁধ চাপড়ে বললেন, এজন্য তুমি অনুশোচনা করো না। আমরা তোমাকে কখনো দোষ দিইনি, বরং নিয়তির খেলা হিসেবে মেনে নিয়েছি। শুধু আফসোস একটাই, ভুল গাড়িতে যদি তুমি সে সময় উঠে না বসতে। তোমার এক ভুল আর আমাদের এই পরিণতি। আমি, ইকবাল আর আমার 2 ছেলে, সবাই তোমার 20 মিনিটের ভুল। তোমার জীবনে যদি ওই 20 মিনিটটা না আসত। কিন্তু আমি তো কাউকে বলিনি যে আমার অতীতের পুরো সময় বর্তমানের 20 মিনিটের সমান। ওই সময় আমার জীবন থেকে শুধু 20 মিনিট কেটেছে, এটা আপনারা কিভাবে জানলেন? রিহান প্রশ্নটা করতেই ভেতর থেকে একজন বের হয়ে জানালো, রোগীর জ্ঞান ফিরেছে। একজন একজন করে দেখা করা যাবে। ইউসুফ সাহেব তখন রিহানের দিকে তাকিয়ে বললেন, যাও, দেখা করে এসো। তোমার সব প্রশ্নের উত্তর তুমি নিজেই একদিন জানতে পারবে। রিহান আর দেরি করল না, দ্রুত ভেতরে গেল। কিন্তু ভেতরে ঢুকেই কেমন যেন তার পা আর চলল না। ধীর পায়ে হাঁটতে লাগল। সুফিয়ার সাথে দেখা হবে তার একটু পর, কেমন দেখতে লাগবে তাকে? রিহানকে দেখে কি অনুভূতি হবে সুফিয়ার মনে? অনেক বছর পর সুফিয়া তাকে দেখতে পাবে। তার শত প্রতীক্ষা আজ শেষ হবে। ধীর পায়ে হাঁটতে হাঁটতে কাছে চলে এলো রিহান। সুফিয়া তাকালো রিহানের দিকে। রিহানকে দেখেই চোখের কোণ বেয়ে অশ্রু ঝরে পড়ল তার। চমকে উঠল রিহান। এই বৃদ্ধা মহিলাই কি তবে তার সুফিয়া? এই বৃদ্ধা মহিলাকে সে আগেও অনেকবার দেখেছে, তার আশেপাশে ঘুরত। অনেক বছর হবে, প্রায় 7-8 বছর। তখন থেকেই সে চিনে এই বৃদ্ধাকে। কথাও হয়েছে অনেকবার। কিন্তু সুফিয়া কখনো নিজের পরিচয় দেয়নি। রিহানের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সুফিয়া, তুমি এত নিষ্ঠুর কি করে হলে? কেন আরও আগে নিজের পরিচয় দাওনি? কান্নায় ভেঙে পড়ল রিহান হাঁটু গেড়ে বসে। সময়টা তখন 2010-এর মাঝামাঝি। রিহানের এখনো মনে আছে, তার বাবা রহমান সাহেব সে সময় বাসার জন্য নতুন ভাড়াটিয়া খুঁজছিলেন। বাইরের টুলেট বোর্ডে দেয়া ছিল রিহানের নাম্বার। হঠাৎ একদিন তার নাম্বারে ফোন আসে। রিহান রিসিভ করেই সালাম। ওপাশ থেকে সালামের জবাব দিয়ে এক বৃদ্ধা মহিলা বললেন, আমরা একটা বাসা খুঁজছিলাম, আপনাদের বাসাটা কি খালি আছে? জি, খালি আছে। আপনি এসে বাসাটা দেখতে পারেন। আমি বাসার বাইরেই দাঁড়িয়ে আছি। যদি একটু বের হতেন। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি বের হচ্ছি। কিছুক্ষণ পর একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে রিহান বের হয়।
একটা বৃদ্ধাকে সে দাঁড়িয়ে থাকতে দেখে বাসার সামনে একটা প্রাইভেট কারের সাথে হেলান দেয়া, সাথে আরেকটা 16-17 বছরের মেয়ে। সম্ভবত কাজের মেয়ে সে। রিহান দ্বিধান্বিত কণ্ঠে প্রশ্ন করে, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, জবাব দেয় বৃদ্ধা। আমাদের আজকেই উঠতে হবে বাসায়। আজকেই উঠবেন? দাঁড়ান, বাবাকে একটা ফোন করে জেনে নিই, বলে রিহান তার বাবাকে ফোন করে জানায় এ ব্যাপারে। তারপর ফোন কেটে দিয়ে বলল, ঠিক আছে, আজকেই উঠতে পারবেন। কিন্তু কজন থাকবেন আপনারা? আমরা দুজন। আমি আরও। পাশের মেয়েটাকে ইশারা করল বৃদ্ধা। শুধু দুজন? সাথে কোনো পুরুষ লোক নেই আপনাদের? পুরুষ লোক আছে। আমার 2 ছেলে আর 2 নাতি। ওরা ওদিকে আরেকটা বাসা নিয়েছে। কিন্তু ওদিকের জায়গাটা আমার ভালো লাগে না, তাই এদিকেই আলাদা বাসা নিতে চাচ্ছি। আসলে আমরা এখানে নতুন জায়গা নিয়েছি। আমাদের নিজস্ব বাড়ি তৈরির কাজ চলছে। যতদিন বাসা তৈরির কাজটা শেষ হবে না, ততদিন আমরা দুজন এখানেই থাকব। ঠিক আছে, চলুন আপনাদের বাসাটা দেখিয়ে আসি। না, না, দেখতে হবে না। আমরা আসলে সব জিনিসপত্র নিয়েই এসেছি। কয়টা রুম হবে এমনি? 3 রুম, আর একটা কিচেন, অ্যাটাচ বাথরুম। ঠিক আছে, চলবে। কিন্তু ভাড়ার ব্যাপারে সমস্যা নেই। আপনারা যতটা দাবি করবেন, মাস শেষে দিয়ে দেব। রিহান কথা বাড়াল না, কারণ বৃদ্ধা মহিলাকে সুবিধের মনে হয়েছে। সাথে প্রাইভেট কার, ঢাকা শহরে জায়গা কিনে নিজস্ব বাড়ি করবে ওরা, নিশ্চয়ই বড়লোক ঘরের সম্ভ্রান্ত কোনো মহিলা হবেন। রিহান হেসে বলল, ঠিক আছে, কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে যে। আমার জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে যেতে হবে। যদি 2টা লোক ডেকে দিতেন, আমি পারিশ্রমিক দিব। আমি আপনার নাতির বয়সী। আমাকে তুমি করেই বলুন প্লিজ। আমার নাম রিহান। বেশ, রিহান, তুমি তাহলে 2টা লোক ডেকে দাও। আর আমার নাম সুফিয়া, আমাকে নাম ধরেই ডাকতে পারো। কিন্তু বয়সে বড় কাউকে তো আমি নাম ধরে ডাকতে পারি না। কথা বলতে বলতে রিহান 2টা লোক ডাকল। ওদেরকে দিয়ে সুফিয়ার জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে যেতে লাগল সে। আমাকে নাম ধরেই ডাকবা, যতদিন এখানে থাকি। আমরা দুজন বন্ধু, কেমন? ঠিক আছে। রিহান লজ্জা পেয়ে হাসল। সেদিন থেকে সুফিয়ার সাথে তার ভালো একটা সম্পর্ক হয়ে ওঠে। রিহান ভেবে পায় না, এত ধনী মহিলা, অথচ তার সাথে কত সাধারণভাবে মিশে। রিহানও খুব পছন্দ করে সুফিয়াকে। মাঝে মধ্যে দুজনে গল্প করে। নতুন কোনো কিছু রান্না করলে সুফিয়া প্রথমেই ডাকে রিহানকে, সাথে তার পুরো পরিবারকেও। সর্ষে ইলিশের দাওয়াত দিল একদিন রিহানকে। রিহান তা খেয়ে সুফিয়ার প্রশংসা করত ভুলল না। ওয়াও, এত স্বাদের খাবার তুমি নিজে বানিয়েছ? হ্যাঁ, তোমাকে যেদিন দাওয়াত দিই, সেদিন মনে করবা সব খাবার আমিই রান্না করেছি। এমনিতে সব কাজ করে মিনু। মিনু সুফিয়ার কাজের মেয়ে, সে রিহানের এঁটো খাবারগুলো নিয়ে যাচ্ছিল কিচেনে। একপাশে সোফায় বসে আছে সুফিয়া। আর রিহান খাবার টেবিলে বসে একটা টিস্যুতে হাত মুছতে মুছতে বলল, সত্যি, তুমি অনেক ভালো রাঁধতে পারো। আজ থেকে আমার প্রিয় খাবার হয়ে গেল এই সর্ষে ইলিশ। এই রেসিপিটা কার কাছ থেকে শিখেছি জানো? কার কাছ থেকে? আমার স্বামীর কাছ থেকে। আমার স্বামীর খুব প্রিয় খাবার ছিল এটা। আমিও একটু আধটু রাঁধতে পারি, কিন্তু এই রেসিপিটা পারি না। আমাকে শিখাবে কিভাবে রাঁধতে হয় এটা? কেন নয়, চলো তোমাকে শিখিয়ে দিই। বলেই দেরি করল না।
সুফিয়া রিহানকে কিচেনে নিয়ে গিয়ে রেসিপিটা শিখাতে লাগল। কাজের ফাঁকে রিহান সুফিয়াকে জিজ্ঞেস করল, যার কাছে এই চমৎকার রান্নাটা শিখলে সে এখন কোথায়? রিহানের এমন প্রশ্নে হঠাৎ সুফিয়ার মুখটা বিবর্ণ হয়ে গেল। কয়েক মুহূর্ত কি যেন ভেবে বলল, অনেক আগেই হারিয়ে গেছে সে। তবে তার স্মৃতিগুলো এখনো ধরে রেখেছি আমি। আমি তাকে আমার চারপাশে অনুভব করি। এখনো মনে হচ্ছে আমার আশেপাশেই আছে সে। আমি দুঃখিত মিস সুফিয়া। আমি আসলে তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা জিজ্ঞেস করিনি। সুফিয়া রাগের ভান করে কোমরে হাত রাখল। তারপর নরম সুরে শাসিয়ে বলল, তোমাকে না বলছি নামের আগে মিস না বসাতে? প্লিজ, আমার ওভাবে নাম ধরে ডাকতে কেমন যেন লাগে। আমি বরং মিস সুফিয়াই ডাকি প্লিজ। কিছু মনে করো না। ঠিক আছে। আমি একটু বুড়ো হয়েছি দেখে বন্ধু ভাবতে পারছ না, বুঝছি। প্লিজ বোঝার চেষ্টা করো। হাতজোড় করল রিহান। সুফিয়া হাসল, আলতো করে রিহানের কানটা মলে দিয়ে বলল, আরে পাগল, আমি মজা করছি। আমাকে মিস সুফিয়াই ডাকো তুমি। রিহানও বোকার মতো হাসল। তারপর বলল, তোমাকে বুড়ি মনেই হয় না। চুলগুলো সাদা বলেই এখন ৬০-৭০ বছর মনে হচ্ছে। কিন্তু চুলে কালারিং করলে মনে হবে ৩০-৩৫ বছর। জোরে হেসে উঠল সুফিয়া। তারপর হাসি থামিয়ে দুষ্টুমি করে বলল, তখন কি তুমি বিয়ে করবে আমাকে? তখন কেন? আমি তো এখনই তোমাকে বিয়ে করতে রাজি। তোমার আর বয়স কই হল? চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করি। তোমাকে আর ভাত দিবে না বাসায়। বলবে, হতচ্ছাড়া ৯০ বছরের বুড়ি একটাকে বিয়ে করেছিস, যার এক পা পৃথিবীতে আরেক পা কবরে। তোমার বয়স ৯০? ৯১ চলে। কি মনে হয় তোমার? কত যুগ পেরিয়ে এসেছি। কত কিছু দেখেছি। আমি তোমার বয়স আন্দাজ করেছিলাম ৬৫ বা ৭০। এর বেশি না। এত শক্ত সামর্থ্য কি করে আছো? হা হা হা। এই প্রশংসাগুলো এই বুড়ির সামনে তরুণীরা সামনে করো। কলেজে কোনো মেয়ে বান্ধবী আছে নাকি পছন্দের? না, না, নেই। ওহ মাই গড। আমি তো কলেজের কথা ভুলেই গেছি। আজ কলেজে যেতে হবে। রেসিপিটা তো শিখেই নিলাম। পরে একদিন তোমাকে আমি করে খাওয়াবো। বলতে বলতে উঠে দাঁড়াল রিহান। সুফিয়া বলল, ঠিক আছে। সাবধানে যাও কলেজে। রিহান বের হয়ে গেল। সে বের হয়ে যেতেই সুফিয়া জানালার পাশে গ্রিল ধরে দাঁড়াল। দূরের আকাশে চেয়ে অবাক হয়ে ভাবতে লাগল, কি আশ্চর্য। যে সর্ষে ইলিশের রেসিপিটা সে ১৯৪৩ সালেই রিহানের কাছ থেকে শিখেছে, সেই রেসিপিটা এখন সে রিহানকে শিখাচ্ছে। আসলে কে কার গুরু? ভাবনাটা আসতেই আনমনে হাসল সুফিয়া। ডুবে গেল সে পুরনো স্মৃতিতে। তখন তারা বিয়ে করে সবে তার দাদা জমিদার সলিমুদ্দিনের বাড়িতে উঠেছিল। সুফিয়া আগে থেকেই রান্না পারত। দাদা বাড়িতে রান্না করার মতো অনেক কাজের লোক থাকলেও মাঝে মধ্যে সুফিয়াও রান্না করত। সেদিন রান্নাঘরে সে ইলিশ মাছ রান্নার প্রস্তুতি নিচ্ছিল। রিহান গিয়ে কয়েকটা ইলিশের টুকরো সরিয়ে রাখে। সুফিয়া জিজ্ঞেস করে, কি ব্যাপার মশাই? হঠাৎ রান্নাঘরে আপনার আগমন? আমিও রাঁধতে পারি জানো। তো আজ কি রান্না করে খাওয়াবেন আমাদের? চলো, তুমি একটা রান্নার পদ শিখাই আজ। সর্ষে ইলিশ রাঁধতে পারো? না। শিখান দেখি। এটা আমি শিখেছি একটা বৃদ্ধা মহিলা থেকে। ওর নামটাও ছিল সুফিয়া। আচ্ছা, সেই সুফিয়া আর তুমি একজন নও তো? যা, কি যে বলো, এত বছর কি আমি বেঁচে থাকব?
কত সালে শিখছিলেন? 2010 সালে। এখন কেবল 1943 সাল। 2010 সাল আসতে আসতে আমি মরে ভূত হয়ে আপনার ঘাড় মটকাতে যাব। যা হোক, শিখান তো এখন। দেখি বৃদ্ধা মহিলা থেকে কেমন রান্না শিখেছেন। প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। বলেই ইলিশের টুকরোগুলোকে রিহান হলুদ আর লবণ দিয়ে মাখতে লাগল। সুফিয়া তার পাশে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা কোমরে পেঁচাল। তারপর স্বামীর কীর্তি দেখতে লাগল। রিহান ইলিশের টুকরোগুলো একপাশে রেখে বলল, এগুলো 10-15 মিনিট এভাবে থাকুক। এবার তুমি কিছু কালো সর্ষে আর কয়েকটা কাঁচা মরিচ একসাথে পিষো। হালকা লবণ আর জল দিও। সুফিয়া একটা বাটিতে কিছু সর্ষে নিয়ে হালকা জল মিশিয়ে পিষতে লাগল। রিহান তার মাথায় আঙুলের উল্টোপিঠ দিয়ে কিছুটা জোরে বাড়ি মারল। ব্যথা পেয়ে উফ করে উঠল সুফিয়া। রিহান বলল, লবণ আর কাঁচা মরিচ একসাথে একই বাটিতে পিষতে বলছি। জান, আমি শিখব না। মারছেন কেন আমাকে? গাল ফুলিয়ে একটা টুলে বসে পড়ল সুফিয়া। নিচের দিকে চেয়ে রইল। রিহান তার হাত ধরে বলল, আমি ব্যথা পাওয়ার মতো করে মারছি নাকি? একটু করে আঙুল লাগছে শুধু। আমি ব্যথা পাইছি। মাথা না তুলেই বলল সুফিয়া। আচ্ছা বাবা, সরি। উঠো, এই কান ধরলাম আমি। রিহানকে কান ধরতে দেখে হেসে উঠল সুফিয়া। রিহান বলল, এখন খুশি তো? এবার আসো, শিখে নাও। সব একসাথে পিষতে বলছি, যাতে সর্ষেগুলো তিতা না হয়। বুঝছ? বুঝছি জনাব। বলেই সব একসাথে পিষতে লাগল সুফিয়া। পিষার সময় গলার আওয়াজটা একদম ছোট করে নিজে নিজে বলতে থাকে সে, বয়সে প্রায় 70 বছর বড় আমি তার। আর আমার গায়ে হাত তুলে সে। রিহান পেছনে থেকে সুফিয়াকে আলতো করে জড়িয়ে ধরে। তারপর কানে কানে বলে, 70 বছর বড় তো কি হয়েছে? বিয়েই তো করে নিয়েছি। ছাড়েন, কেউ এসে পড়বে। খুন্তির গুতা দিল সুফিয়া রিহানকে। রিহান হেসে সুফিয়াকে ছেড়ে দিল। তারপর কিভাবে এখন ইলিশগুলো তেলে ভাজতে হবে হাতে ধরে ধরে শিখিয়ে দিল। পুরো ঘটনাটা মনে পড়তেই সুফিয়ার চোখ ভিজে উঠল। আজ রিহান যেভাবে তার প্রশংসা করছে, সেদিন সেও একইভাবে রিহানের প্রশংসা করেছিল। তারপর থেকে প্রায় সে সর্ষে ইলিশ রান্না করত। সেদিন রিহান হয়তো মজা করেই বলেছিল যে, সুফিয়া নামে যে বৃদ্ধার কাছে সে রান্নাটা শিখেছে, সেই সুফিয়া আর তার বউ সুফিয়া দুজনই একই। সেদিন রিহান আর সুফিয়া কেউই জানত না যে, রিহানের কথাটা আসলেই সত্যি। সুফিয়া আজ বুঝতে পেরেছে, দুজনই আসলে একই সুফিয়া। রিহানের বুঝতে হয়তো আরও দেরি হতে পারে, হয়তো কোনো দিন নাও জানতে পারে সে। কারণ সুফিয়া কখনো নিজের পরিচয় প্রকাশ করবে না রিহানের কাছে। দূরের আকাশ থেকে দৃষ্টি ফিরিয়ে চোখ মুছল সুফিয়া। কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারল না সে। শুক্রবার। কলেজ বন্ধ। রিহানের সারাদিন কোনো কাজ নেই আর। সুফিয়াকে সে বলেছিল নিজে একদিন সর্ষে ইলিশ করে খাওয়াবে। সুফিয়া তাকে রেসিপিটা শিখিয়েছে, এখন সে কতটুকু শিখতে পেরেছে সেটা তো দেখাতে হবে। তাই বাজারে গিয়ে সে তাজা দেখে মাঝারি সাইজের একটা ইলিশ কিনে আনল। মাছ নিয়ে সে সুফিয়ার বাসায় এসে কলিং বেল বাজাল। সুফিয়া দরজা খুলে বলল, আরে রিহান সাহেব যে। হাতে মাছ, কি ব্যাপার? সর্ষে ইলিশ করে খাওয়াবো তোমাকে, তাই মাছ নিয়ে এসেছি। হাতের মাছটা তুলে দেখালো রিহান। আরে পাগল, তুমি বললে আমি নিজেই মাছ এনে রাখতাম। তুমি আনতে গেলে কেন? দেখো তো কাণ্ড। আসো ভেতরে আসো। রিহান ভেতরে ঢুকল। সুফিয়া মিনুর উদ্দেশ্যে ডাক দিল, মিনু এদিকে আয় তো, মাছটা নে।
সুন্দর করে কেটে ধুয়ে রাখো কিচেনে। মিনু এসে রিহানের হাত থেকে মাছটা নিয়ে কিচেনে চলে গেল। সুফিয়া রিহানকে সোফায় বসতে বলল। তারপর সে ভেতরের কক্ষে গিয়ে 2টা 500 টাকার নোট এনে রিহানের দিকে বাড়িয়ে দিল। রিহান ফিরিয়ে দিয়ে বলল, না না মিস সুফিয়া, তুমি এটা কি করছো? আমাকে টাকা দিচ্ছ কেন? দেখো তো, তুমি হুট করে একটা মাছ কিনে আনলে। কলেজে গেলে বাবা হয়তো কিছু হাত খরচা দেয়, তা থেকে তুমি জমাও। এখন সবটা মাছ কিনতে চলে গেল। আমার টাকা আছে মিস সুফিয়া। তোমাকে একটা কথা বলি, কাউকে বলবা না কিন্তু। বলো। আমি গোপনে একটা টিউশন করি। মাস শেষে আমার হাতে ভালো একটা অ্যামাউন্ট থাকে। বুঝছ? কণ্ঠটা নিচু করল রিহান। হয়েছে, ওটা আলাদা ব্যাপার। তুমি এই টাকাটা নাও। আমি খুশি হয়ে দিচ্ছি। না নিলে কিন্তু কষ্ট পাব। বলেই নোট 2টা সুফিয়া রিহানের পকেটে ভরে দিল। রিহান আর না নিয়ে থাকতে পারল না। সুফিয়াও সোফায় বসল রিহানের পাশে। একটাই সোফা। বাসাটা থেকে খুব শীঘ্রই চলে যাবে, তাই একটাই কিনেছে সে। সাথে 2টা খাট, একটা টেবিল আর 2টা চেয়ার কিনেছে। এই বাসায় সুফিয়ার আসবাবপত্র বলতে এগুলোই। বাসায় উঠার পরের দিনই সে এগুলো কিনেছে। মিনু মাছ কাটতে কাটতে চলো আমরা গল্প করি, বলল সুফিয়া। কি গল্প করব? আচ্ছা বলো, তোমার তো 2 ছেলে আর 2 নাতি আছে। ওরা তোমার সাথে দেখা করতে আসে না কেন? এখানে তোমরা এসেছ প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, একদিনও আসেনি। ওরা তো কাজে ব্যস্ত। 2 ছেলের এখানে ব্যবসা আছে। তাছাড়া নতুন বাড়ি করা হচ্ছে, আর নতুন একটা অফিস করা হচ্ছে, ওখানে সময় দিতে হয় ওদের। বড় নাতিটাও আলাদা একটা ব্যবসা শুরু করেছে। ছোট নাতিটাও মেডিকেলে পড়াশোনা শেষ করে নতুন ডাক্তার হয়েছে। সবাই যার যার মতো ব্যস্ত। ওখানে কথা বলার মতোও কেউ নেই। এখানে তুমি আছো, তোমার পরিবার আছে। সবাই মিশুক, ভালোই সময় কাটে। বাড়ির কাজ শেষ হলে তো চলে যাবে। তখন আবার একা হয়ে যাবে না? তা তো হবই। বই পড়ে সময় কাটাতে হবে তখন। আগে কোথায় থাকতে? শ্রীপুরে। ওখানেও আমাদের নিজস্ব বাড়ি আছে। ছেলেদের সব ব্যবসা ঢাকাতেই, তাই চলে আসতে হচ্ছে। আমরাও এই জায়গাটাতে নতুন, জানো। 1 বছর হয়েছে আমরা এখানে এসেছি। এদিকে জায়গার দাম কম, সস্তায় পেয়েছিল, তাই বাবা এখানে বাড়ি করে। তাছাড়া আমার কলেজটাও এখানে, তাই সব দিক চিন্তা করে বাবা এদিকে জায়গা কিনে। তা তোমাদের আগের বাসা কোথায় ছিল? গফরগাঁওয়ে। আমার দাদা বাড়ি আছে ওখানে এখনো। গফরগাঁওয়ে আমি গিয়েছিলাম 97 সালের দিকে। ওখানে একটা বৃদ্ধাশ্রম করে দিয়েছিলাম সেই সময়ে। ওখানেও রিহান নামের একটা বাচ্চা ছেলেকে চিনতাম, 8-9 বছরের। ওটা আবার তুমি নও তো? আমি তাকে একদিন অনেকগুলো চকলেট আর একটা ঘুড়ি কিনে দিয়েছিলাম। রিহানের মুখটা হা হয়ে গেল হঠাৎ। অবাক হয়ে তাকালো সে সুফিয়ার দিকে। সুফিয়ার সারা চেহারাটা একবার দেখে নিয়ে বলল, ওটা তুমি ছিলে? ওহ মাই গড! আমার এখন ঘটনাটা মনে পড়ছে। ওই সময় বৃদ্ধা এক মহিলা আমাকে খুব আদর করেছিল। সত্যি সত্যি ওটা তুমি ছিলে? সুফিয়াও অবাক হওয়ার ভান করল। অবশ্য সে জানে ওটা আসলে এই রিহানই ছিল। রিহানের ছোটবেলা থেকেই সে তার আশেপাশে ঘুরত। মাঝে মধ্যে সামনে যেত, মাঝে মধ্যে আড়াল থেকে দেখত। রিহানের বেড়ে উঠা সে নিজ চোখে দেখেছে। হ্যাঁ, ওটা আমিই ছিলাম। ওহ মাই গড! আমি বিশ্বাসই করতে পারছি না, তোমাকে আবারও এভাবে দেখব।
মুখে হাত দিয়ে বিস্ময় প্রকাশ করল রিহান। তোমার দাদাবাড়ি থেকে কিছুটা দূরে আমি আশ্রমটার কাজ শুরু করি সেই সময়ে। একদিন পথ দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে তোমাকে দেখি, কিউট একটা বাচ্চা। তারপর গাড়ি থেকে নেমে তোমাকে চকলেট আর একটা ঘুড়ি কিনে দিই। এরপর অনেকটা বছর তো হয়ে গেল। দিনগুলো কিভাবে যে কেটে যায় আনমনা হয়ে ভাবতে দেখা গেল সুফিয়াকে। সেই সময় সে গফরগাঁওয়ে তাদের যে ভিটেটা ছিল ওখানে একটা বৃদ্ধাশ্রম করতে গিয়েছিল। রিহানের ব্যাপারে তখনই খোঁজ নিয়ে জানতে পারে। একদিন গাড়ি থেকে সে রিহানকে দেখে গাড়ি থামিয়ে সে ছোট্ট রিহানকে ডাকে। রিহান প্রথমে ভয় পায়, ছেলে ধরা মনে করে। সুফিয়া এগিয়ে গিয়ে বলে, ভয় পেও না, আমি ছেলে ধরা নয়। তোমার নাম রিহান না? ছোট্ট রিহান সে সময় অবাক হয়ে প্রশ্ন করে, আপনি আমার নাম জানলেন কি করে? গতকাল এই পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজন বাচ্চাকে দেখলাম তোমার নাম ধরে ডাকতে। ওহ! মাথা চুলকালো রিহান। অপরিচিত একটা বৃদ্ধাকে আর কি বলবে সে বুঝতে পারল না। সুফিয়া তার দুই গাল টেনে বলল, তুমি অনেক কিউট। চকলেট খাবে? চলো তোমাকে চকলেট কিনে দিই। ওই দোকানে চকলেট পাওয়া যায়? একটা দোকানের দিকে ইশারা করল সুফিয়া। হ্যাঁ, ঘুড়িও পাওয়া যায়। ঘুড়িও পাওয়া যায়? ঘুড়ি নিবা তুমি? রিহান মাথা চুলকাতে চুলকাতে দ্রুত উপর নিচ মাথা দোলায়। সুফিয়া তাকে দোকানে নিয়ে গিয়ে অনেকগুলো চকলেট আর একটা ঘুড়ি কিনে দেয়। তারপর রিহানের গালে একটা চুমু খেয়ে বলে, খুশি হয়েছ তুমি? রিহান আবারও উপর নিচ মাথা দোলায়। খুশি হয়েছে সে। সুফিয়া তখন বলে, তাইলে আমার গালে একটা চুমু দাও। রিহান সুফিয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বোকার মতো হাসে। আরও কয়েকজন বাচ্চা এসে তখন তাকে উৎসাহ দিল। সে সুফিয়ার গালে একটা চুমু দিয়ে দৌড় দেয়। সুফিয়া হাসতে থাকে তার দৌড়ানি দেখে। তারপর সে বাচ্চাগুলোকেও চকলেট কিনে দেয়। ঘটনাটা মনে পড়তেই হাসল সুফিয়া। রিহান বলল, মিস সুফিয়া, সত্যি তোমাকে চিনতেই পারিনি। কত বছর আগে দেখেছি। তাছাড়া আমি তখন ছোট ছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। এখন তো চিনছ। হাসল সুফিয়া। আরেকটা ঘটনা মনে পড়ল তার। তবে ওটা রিহানের সামনে প্রকাশ করল না সে। রিহান তখন মাধ্যমিক স্কুলে পড়ত। ওই সময় সে একটা ছেলের সাথে ঝগড়া করে ছেলেটাকে ধাক্কা দেয়। একটা ইটের সাথে আঘাত লেগে ছেলেটার মাথা ফেটে যায়। রক্ত দেখে রিহান ভয় পেয়ে যায়। তারপর স্যারের ভয়ে সে কয়েকদিন স্কুলেও যায়নি। ঘটনাটা জানতে পারে সুফিয়া। প্রথমে সে ওই ছেলেটার বাড়িতে যায় যাকে রিহান মেরেছে। ছেলেটার বাবা মার হাতে কিছু টাকা দিল, ওরা খুশি হয়। সুফিয়া তাদেরকে অনুরোধ করে রিহানকে যাতে ক্ষমা করে। তারপর সুফিয়া রিহানের স্কুলে গিয়ে স্যারদেরকে অনুরোধ করে যেন রিহানকে কোনো মারধর না করে, ওকে যেন বুঝিয়ে স্কুলে নিয়ে আসে আবার। সে সময় স্যারেরা অবশ্য সুফিয়ার অনুরোধটা রাখে। মিস সুফিয়া, কি ভাবছ? রিহানের ডাকে ভাবনা থেকে ফিরল সুফিয়া। ভাবছি কিভাবে জীবন থেকে ৯১টা বছর চলে গেল। আহা জীবন! দীর্ঘশ্বাস ছাড়ল সুফিয়া। হয়েছে, ওঠো তো এবার। তোমার পরীক্ষা দেবে কিভাবে সর্ষে ইলিশ বানাতে হয়। বলেই উঠে দাঁড়াল সুফিয়া। রিহানও উঠে সুফিয়ার পিছু পিছু কিচেনে এলো। মিনু ইলিশ মাছটা কেটে সুন্দর করে ধুয়ে রেখেছে ততক্ষণে। সুফিয়া রিহানের দিকে তাকিয়ে বলল, হুমম শুরু করো। রিহান হাত ধুয়ে মাছের টুকরোগুলোতে হলুদ আর লবণ মাখতে লাগল। সুফিয়া তার পাশে দাঁড়াল, ঠিক যেভাবে ১৯৪৩ সালে দাঁড়িয়েছিল। যেন একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সুফিয়া সেই সময়ের মতো করে শাড়ির আঁচলটা কোমরে প্যাঁচাল,
যেন সময়টাতে ফিরে গেছে সে। রিহান মাছের টুকরোগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে একপাশে সরিয়ে রাখল। তারপর একটা বাটিতে কালো সর্ষে আর হালকা জল মিশিয়ে পিষতে লাগল। পেছনে থেকে সুফিয়া রিহানের মাথায় আঙুলের উল্টোপিঠ দিয়ে কিছুটা জোরে আঘাত করল। রিহান উফ করে উঠল। সুফিয়া হেসে বলল, এভাবে শিখিয়েছি? লবণ আর কাঁচামরিচ কই? সব একসাথে পিষতে হবে, নয়তো তেতো তেতো লাগবে। ঠিক আছে, লবণ আর কাঁচামরিচ দিচ্ছি। বলেই বাধ্য ছেলের মতো রিহান বাটিতে কয়েকটা কাঁচামরিচ আর হালকা লবণ মেশালো। পাশে দাঁড়িয়ে সুফিয়া মিটমিট করে হাসতে লাগল। ৬৭ বছর পরে এসে সে তার প্রতিশোধটা নিতে পেরেছে। মিষ্টি একটা প্রতিশোধ। বড় ছেলে ইউসুফের ফোন পেয়ে সুফিয়া ছেলের বাসায় এলো। নিজেই গাড়ি চালিয়ে এসেছে সে। শহরের জ্যাম কাটিয়ে আসতে আসতে তার একটু বেশিই সময় লেগেছে। সুফিয়াকে দেখে ছেলে ইউসুফ বলল, মা, তোমার এতক্ষণ লাগছে কেন? আমিও আরও চিন্তা করছিলাম, ফোনটাও বন্ধ পাচ্ছিলাম, আরে জ্যামে পড়ছিলাম। কি জন্য ডেকেছিস বল? কোনো সমস্যা হয়েছে? মা, ইকবাল আমেরিকায় স্থায়ী হতে চাচ্ছে। কেন? রাহাত আর শহীদের সাথে তার আবারও ঝগড়া হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, তোর ছেলে দুইটাও হয়েছে বেয়াদব। পড়ালেখা করেছে, অথচ চাচার সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানে না। মা, ওভাবে বলো না। মা মরা দুই ছেলে আমার, মায়ের আদর ছাড়া বড় হয়েছে, তাই একটু ওরকম। তাই বলে চাচার সাথে এমন করবে? ইকবাল আমেরিকা থেকে এসেছে ৩ মাসও হয়নি, এখন আবার চলে যেতে চাচ্ছে। আমার ছেলেটাকে তোরা একটু শান্তিতে দেশে থাকতে দিতে পারিস না? কই, ইকবাল কোথায়? আছে, ঘরে। সুফিয়া ইকবালের কক্ষে এসে ছেলের মাথায় হাত বুলালে ইকবাল বলে উঠে, মা, তুমি আমাকে বাধা দিও না। আমার এই দেশটা সত্যি আর ভালো লাগছে না। দেখো, শহীদ আমার কি অবস্থা করেছে, আমার গায়ে হাত তুলেছে। রাহাতও মারতে এসেছে আমাকে। এখানে থাকলে আমাকে ওই 2 ভাইয়ের হাতে খুন হতে হবে। আচ্ছা, সম্পদের জন্য এমন ঝগড়াঝাটি, অশান্তি হচ্ছে, তাই তো? ইউসুফ, একটু এদিকে আয় তো। ইউসুফকে ডাকল সুফিয়া। তারপর বলল, আজকেই তুই একজন উকিলের সাথে কথা বলবি, আমি আমার সব সম্পদগুলো তোদের প্রত্যেকের নামে ভাগ করে দিব। মা, এত তাড়াতাড়ি? যা বলছি তাই কর। আজকেই একজন উকিল ডেকে আনো। ঠিক আছে মা, তবে আজকে পারব না। আজকে একটু কাজ আছে। কাল ডাকি? বেশ, কাল আমি আবারও আসব। ওদিকের খবর কি? বাড়ির কাজ শেষ হচ্ছে? হ্যাঁ মা, খুব শীঘ্রই আমরা নতুন বাড়িতে উঠব। মা, তোমার সাথে আরেকটা কথা ছিল। ইতস্তত করে বলল ইউসুফ। কি কথা? ইউসুফ তার মাকে আড়ালে নিয়ে এলো। গলার আওয়াজটা নিচু করে প্রশ্ন করল, মা, তুমি আমার বাবাকে খুঁজে পেয়েছ? ইউসুফের হঠাৎ এমন প্রশ্নে সুফিয়া যেন হকচকিয়ে গেল। তুই কিভাবে জানলি? তুমি যেখানে বাসা নিয়েছ ওদিকে গিয়েছিলাম। একটা ছেলেকে দেখেছি আমি, 22-23 বছর বয়সী। দেখতে অনেকটা আমার বাবার মতো। আমি সেই কবে আমার বাবাকে দেখেছিলাম? 1964 সালে। বাবা তখন আরও বয়স্ক ছিল। এখন এই ছেলেটাকে দেখে কেমন যেন আমার বাবার মতো মনে হয়েছে। সত্যি কি? হ্যাঁ, ওটাই তোর বাবা। কিন্তু তুই এই কথাটা কারো সামনে কখনো প্রকাশ করবি না। ঠিক আছে মা, প্রকাশ করব না। কিন্তু ও কি জানে সবকিছু? সুফিয়া হেসে বলল, ও কি করে জানবে পাগল? আমি তো কিছু বলিনি।
আর বললেও কি সে বিশ্বাস করবে? সে আমাকে চিনবে আজ থেকে আরো 7 বছর পর। কারণ 2017 সালেই সে অতীতে যাবে। তখনই আমার সাথে পরিচয় হবে তার। আমাদের জীবনটা এমন হলো কেন মা? বাবাকে আমরা 2 ভাই পাইনি। আমি কিছুটা হলেও বাবার আদর পেয়েছিলাম। কিন্তু ইকবাল, সে তো দেখেওনি বাবাকে। দেখেছে হয়তো, কিন্তু তার মনে নাই। এখন আমরা আমাদের বাবাকে খুঁজে পেয়েছি, কিন্তু পারছি না পরিচয় দিতে, আর পারছি না বুকে টেনে নিতে। সব আমারই ভুল বাবা, তোরা আমাকে ক্ষমা করে দিস বাবা। ছেলের গালে হাত বুলালো সুফিয়া। ইউসুফ তার হাতটা দুহাতে আঁকড়ে ধরে বলল, ছি মা, যেদিন তোমায় অপরাধী মনে করব, সেদিন যেন আমার মৃত্যু হয়। আমার মা কোনো ভুল করেনি। এটা কেবলই আমাদের একটা নিয়তি। ছেলের কথা শুনে সুফিয়ার চোখে পানি চলে এলো। চোখ মুছে বলল, থাক তোরা তাইলে, আমি আবার আসব। আরেকটা কথা মা। বল। তুমি আমাদের সাথে এই বাসায় থাকোনো, কারণ বাবার জন্য, তাই না? সুফিয়া হ্যাসূচক মাথা নাড়ে। ইউসুফ বলে, কেউ যে কাউকে এত ভালোবাসতে পারে, আমি তোমাকেই দেখেছি মা। বাবার জন্য তীর্থের কাকের মতো আমি তোমাকেই প্রতীক্ষা করতে দেখেছি। তোমার মতো মা পেয়ে আমি গর্ববোধ করছি। তোমাকে আজ একবার জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে মা। বলেই মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে ধরে কাঁদল মা ছেলে। তারপর নিজেদের সামলালো ওরা। ইউসুফ পুনরায় মাকে প্রশ্ন করে, বাড়ির কাজ তো প্রায় শেষ। তুমি কি চলে আসবা, নাকি ওখানেই থাকবা? চলে আসবো বাবা। ওর থেকে দূরে থাকতে পারি না। আবার কাছাকাছি থাকাটাও খুব কষ্টের। পরিচয় দিতে পারি না। কেমন যেন দম বন্ধ হয়ে আসে আমার। অনেকটা বছর তো প্রতীক্ষা করেই কাটিয়েছি। আর না হয় কয়েকটা বছর, আর কতকালই বা বাঁচব? এমন কথা বলো না মা। তুমি আরও অনেক বছর বাঁচবে। সুফিয়া হাসল। ছেলের কথার জবাবে কিছুই বলল না। সে জানে তার মৃত্যু কবে হবে। আর 8 বছর বাঁচবে সে। ওই বছরের কত তারিখে, কয়টার সময়, কিভাবে মরবে সে, তাও জানে। পৃথিবীর একমাত্র প্রাণী হয়তো সে, যে তার মৃত্যুর কথা অনেক বছর আগে থেকেই জানে। ঠিক আছে, থাক তোরা। কাল উকিল ডেকে আনিস। আমিও আসব। বলেই ছেলের মাথায় হাত বুলিয়ে সুফিয়া বের হয়ে এলো। পরদিন রিহানের ফোনে কল করে সুফিয়া তাকে ডাকল। 2 মিনিটেই রিহান এসে হাজির। মিস সুফিয়া, আমায় ডেকেছ? হ্যাঁ রিহান, তোমার বাবাকে এই প্যাকেটটা দিও। একটা প্যাকেট এগিয়ে দিল সুফিয়া রিহানের দিকে। কিসের প্যাকেট এটা? অবাক হয়ে প্রশ্ন করে রিহান। এখানে 3 মাসের বাসা ভাড়া আছে। গত মাসেরটা দেয়া হয়নি। ওটা সহ এই মাসের বাসা ভাড়া, এবং সামনের মাসেরটা অগ্রিম। অগ্রিম কেন? দুঃখিত রিহান, আমরা আজকেই চলে যাব। আমাদের বাড়ির কাজ শেষ। আমরা ওই বাড়িতে উঠব। হুট করে এই বাসাটা আগে থেকে না জানিয়ে ছেড়ে দিচ্ছি, তাই অগ্রিম বাসা ভাড়াটা দিয়ে দিচ্ছি। রিহান প্যাকেটটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আশেপাশে তাকায় সে। মিনু তখন জিনিসপত্রগুলো একটা একটা করে গোছাচ্ছিল। রিহান সুফিয়ার উদ্দেশ্যে আবেগী কণ্ঠে বলে উঠে, মিস সুফিয়া, খুব মনে পড়বে তোমার কথা। এত অল্প সময়ে মানুষের সাথে মিশে যেতে পারে, আমি তোমার মতো কাউকে দেখিনি। শেষবারের মতো আমাকে আরেকবার সর্ষে ইলিশ করে খাওয়াবে? সুফিয়া উপর-নিচ মাথা দোলায়। কান্না সামলানোর চেষ্টা করছে সে। রিহানের হাতে 1000 টাকা দিয়ে বলে, যাও, তাজা দেখে একটা মাছ কিনে আনো। ফেরার সময় আমার জন্য আরেকটা জিনিস আনতে পারবা?
কি জিনিস? আমার জন্য তোমার টাকা দিয়ে 2টা গাঁদা ফুলের মালা আনতে পারবা? আনবো মিস সুফিয়া। রিহান বের হয়ে গেল বাজারের উদ্দেশ্যে। সুফিয়ার সেই সময়ের কথাটা মনে পড়ল। সেই সময় রিহান তার বাবা জাফর মাস্টারের কাছ থেকে পয়সা নিয়ে তার জন্য 2টা গাঁদা ফুলের মালা কিনেছিল। তারপর কেমন যেন বোকার মতো দাঁড়িয়ে পেছনে থেকে বলেছিল, আপনার জন্য 2টা মালা আনছি। গাঁদা ফুলের মালা। ঘটনাটা মনে পড়তেই আনমনে হাসল সুফিয়া। চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সাথে। রিহান বাজার থেকে ইলিশ মাছ নিয়ে ফিরল। সাথে নিজের টাকা দিয়ে 2টা গাঁদা ফুলের মালাও কিনে আনল সুফিয়ার জন্য। ইলিশ মাছটা মিনুর হাতে দিয়ে সুফিয়া রিহানকে বলল, মালা 2টা আমার খোপায় বেঁধে দিতে পারবা একটু? হ্যাঁ পারব। কিন্তু তুমি বুড়ো বয়সে হঠাৎ খোপায় মালা পরতে চাও কেন? বুড়ো বয়সে কি মালা পরা যায় না? যায়। আচ্ছা পরাচ্ছি। রিহান সুফিয়ার খোপা করা সাদা চুলে মালা 2টা পরিয়ে দিল। তারপর বলল, মিস সুফিয়া, তুমি তরুণ বয়সে অনেক সুন্দরী ছিলে নিশ্চয়ই? ছেলেরা তোমার পিছু পিছু ঘুরত? সুন্দরী ছিলাম কি না জানি না, তবে আমার বরের চোখে সুন্দরীই ছিলাম। তরুণ বয়সে তো শুধু ব্রিটিশদের অত্যাচার দেখেছি। তখন ছেলেরা পিছু পিছু ঘুরছে কিনা তা দেখার সুযোগ পাইনি। চলো, আমার হাতে শেষবারের মতো সর্ষে ইলিশ খাবে। বলেই কিচেনের দিকে পা বাড়াল সুফিয়া। রিহানও এলো। তারপর মিনুসহ 3জনে মিলে সর্ষে ইলিশ বানিয়ে খেল। সেদিনের পর থেকে সুফিয়ার সাথে রিহানের আর তেমন দেখা হয়নি। একবার সুফিয়াকে সে গাড়ি নিয়ে যেতে দেখেছিল। রিহান মিস সুফিয়া বলে ডাকও দিয়েছিল। সুফিয়া হয়তো শুনেনি। আরেকবার দেখেছিল একটা অফিসের সামনে। রিহান তখন পড়ালেখা শেষ করে একটা চাকরির খোঁজ করছিল। ভাইভা দিতে গিয়েছিল সে। কিন্তু ভাইভা ভালো না হওয়ায় মন খারাপ করে বের হয়েছিল সে। তখন সুফিয়ার সাথে দেখা। মিস সুফিয়া, তুমি এখানে? অনেক দিন পর। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? একটা বিজনেস মিটিংয়ে এসেছিলাম। তুমি এখানে কেন? আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখানে ভাইভা দিতে এসেছিলাম। কিন্তু ভাইভা তেমন ভালো হয়নি। চিন্তা করো না, পরের বারের জন্য প্রস্তুতি নাও। আমার একটু তাড়া আছে, যেতে হবে। বলেই সুফিয়া চলে যায় গাড়ি নিয়ে। সেইবার রিহানের ভাইভা খারাপ হলেও কেমন করে যেন সে চাকরিটা পেয়ে যায়। ইউসুফ সাহেব নিজে তার বাড়িতে গিয়ে জয়েনিং লেটার দিয়ে আসে। সেদিন রিহান ব্যাপারটা বুঝেনি। আজ মুমূর্ষু সুফিয়ার পাশে বসে সে বুঝতে পারছে, সেদিন আসলে সুফিয়ার কারণেই চাকরিটা পেয়েছিল। সুফিয়া হয়তো ছেলেকে সুপারিশ করেছিল। ইউসুফ সাহেব যে সুফিয়ার ছেলে সে জানত না তখন। আজ সবকিছু জানে সে। ইউসুফ শুধু সুফিয়ার ছেলে নয়, তারও ছেলে। রিহান হাঁটু গেড়ে তখনও কাঁদতে থাকে। সুফিয়া শোয়া অবস্থায় অক্সিজেন মাস্কটা খুলে রিহানের দিকে হাত বাড়াল। রিহান তার হাতটা দুহাতে শক্ত করে ধরে কাঁদতে লাগল। সুফিয়ারও চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগল। তবুও সে কাপা কণ্ঠে রিহানকে শান্ত করতে চাইল, রিহান, কেঁদো না। আমার হাতে সময় খুব কম, 6টা 20 মিনিট হতে আর কতক্ষণ বাকি দেখো। রিহান অবাক হয়ে ঘড়িতে তাকায়। তারপর কাঁদতে কাঁদতে সুফিয়ার দিকে তাকিয়ে বলে, আর 10 মিনিট বাকি। আজ 9ই জুলাই। অস্ফুটে বলল সুফিয়া। সুফিয়া, তুমি এভাবে কথা বলছো কেন? সুফিয়ার আচরণে ভয় পেল রিহান। সুফিয়া হাসল। যাক, শেষ মুহূর্তে অন্তত মিস শব্দটা বাদ দিয়েছ। আমাকে নাম ধরেই ডেকেছ। ইউসুফ আর ইকবাল কোথায়?
আমার ছেলে দুইটাকে একটু ডাকো, শেষবারের মতো একটু দেখি। না সুফিয়া, তুমি এভাবে কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। রিহান এবার বাচ্চাদের মতো কেঁদে ফেলল। সুফিয়ার শ্বাস নিতে কষ্ট হল। অনেক কষ্টে বলল, কেঁদো রিহান প্লিজ। তোমার কান্নামুখ দেখে আমি মরতে চাই না। আমি জানতাম এই দিনটা আসবে। তুমিই আমাকে বলেছিলে এই দিনটির কথা। আমি তোমাকে এমনটা কখনো বলিনি। তুমি মরবে না সুফিয়া। রিহানের কান্না বেড়ে গেল। ইউসুফ আর ইকবালকে ডাকো প্লিজ। দম বন্ধ হয়ে আসতে চাইল সুফিয়ার। অক্সিজেন মাস্কটা আবার পরে নিল সে। রিহান ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে উঠল। একজন ডাক্তার আর দুজন নার্স দৌড়ে এলো। সাথে ইউসুফ সাহেব আর ইকবালও ঢুকল। ডাক্তার সুফিয়াকে ধরতে চাইলে সুফিয়া হাতজোড় করে, তারপর অক্সিজেন মাস্কটা আলগা করে বলে, ডাক্তার, আমাকে 2 মিনিট কথা বলতে দিন। ডাক্তার একপাশে সরে দাঁড়াল। সুফিয়া তার 2 ছেলের উদ্দেশ্যে বলল, বাবা, তোরা 2 ভাই একসাথে থেকো। আর তোদের হাতে আমি আমার রিহানকে আমানত দিয়ে গেলাম। ওকে দেখে রেখো। ইউসুফ সাহেব এবং ইকবালও হাঁটু গেড়ে বসল রিহানের পাশে। তাদের চোখেও জল। মাকে স্পর্শ করে বলল, মা, তুমি এভাবে বলো না। তুমি ঠিক হয়ে বাড়ি ফিরে যাবে। সুফিয়া 2 ছেলের উদ্দেশ্যে বলল, আমাকে ক্ষমা করে দিস বাপ। তোদেরকে কখনো বলিনি এই দিনটার কথা। এই দিনটার ব্যাপারে তোদের বাবা আমাকে 52 বছর আগেই সতর্ক করেছিল। আজ সেই দিন। রিহান এবার অনুরোধের সুরে বলল, প্লিজ, আমাদের এভাবে ছেড়ে যেও না। তোমাকে পেয়েছি আমি, আবার হারিয়ে ফেলতে চাই না। অনেক কথা বলার বাকি আমার। অনেক প্রশ্ন আছে আমার। অনেক কিছু জানার বাকি। সুফিয়া অক্সিজেন মাস্কটা মুখে চেপে ধরে অন্য হাত দিয়ে ইশারা করে একটা কলম চাইল। একজন নার্স দৌড়ে গিয়ে একটা কলম এনে দিল। কলমটা নিয়ে সুফিয়া রিহানের হাতে একটা তারিখ লিখল। 02 জুন 2022। তারিখটা লিখে সে আবার অক্সিজেন মাস্কটা খুলল, তারপর রিহানের হাতটা শক্ত করে ধরে অনেক কষ্টে উচ্চারণ করল, তোমার সব প্রশ্নের জবাব পাবে ওই দিন। বলেই ধীরে ধীরে চোখ বুজতে লাগল সুফিয়া। একটু পর নিস্তেজ হয়ে গেল। তখনও সে রিহানের হাতটা শক্ত করে ধরেছিল। রিহান ফুপিয়ে কেঁদে উঠল বাচ্চাদের মতো। সুফিয়া আর নেই। সমাপ্ত।